আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনারা যারা আগামী 18 তারিখে ইবনে সিনা ট্রাস্টের নার্স নিয়োগের যে ফিমেল পরীক্ষাটা হবে, ফিমেলদের জন্য যে নার্স নিয়োগ পরীক্ষা হচ্ছে, সেখানে যে প্রশ্নগুলো আসবে বা কোন ধরনের প্রশ্নগুলো আসবে বা আপনি কিভাবে প্রিপারেশন নেবেন সেটার জন্য আজকে আমরা সাজেশন দিব। একই সাথে হচ্ছে আপনি গতদিন যে হচ্ছে পরীক্ষা হয়েছিল সেট বি, অর্থাৎ এর আগের ক্লাসে কিন্তু আমরা সেট এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে হচ্ছে আমরা সেট বি নিয়ে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। একই সাথে কোন ধরনের প্রশ্ন আসে, আপনি কিভাবে হচ্ছে কমপ্লিট প্রিপারেশন নেবেন সেই বিষয়গুলো নিয়েও আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি প্রিপারেশনটা কিভাবে নেবেন, পরীক্ষার হলের যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন এবং মেনটেন করে আপনি খুব ভালোভাবে একটা পরীক্ষা দিতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। একই সাথে আমি আপনাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় জানিয়ে দিব, সেটা হচ্ছে যে আপনাদের যে পরীক্ষায় যে হচ্ছে প্রশ্নগুলো আসলে আপনি কিভাবে অ্যান্সার করবেন, প্রত্যেকটা প্রশ্ন আপনি কিভাবে বুঝে বুঝে অ্যান্সার করবেন সেই বিষয়গুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। যে ধরনের প্রশ্ন এসেছে আসলে সেগুলো খুবই কঠিন কিনা এবং হচ্ছে প্রশ্নগুলো কেমন ছিল, ওভারঅল এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনে লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আর দ্বিতীয়ত হচ্ছে লাইভটা প্রত্যেকে একটু শেয়ার করে দিবেন প্লিজ, যাতে করে যারা আগামী দিন পরীক্ষা দিবে তারা যেন প্রত্যেকে একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারে এবং পরীক্ষা কিভাবে তারা হচ্ছে আপনারা কিভাবে পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারেন সে বিষয়টা নিয়েও যেন আমরা আজকে ক্লিয়ার বুঝতে পারি। একই সাথে আমি আপনাদেরকে একদম একটা কমপ্লিট সাজেশন দেওয়ার চেষ্টা করব যে কোন কোন টপিকগুলো থেকে আসলে প্রশ্নগুলো কোন টপিক থেকে আসতেছে। দেখবেন যে আপনি সেট এতে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোও কিন্তু টপিক ভিত্তিক, একই সাথে হচ্ছে সেট বিতে যে প্রশ্নগুলো আসছে সেগুলো দেখবেন যে টপিক ভিত্তিক, অর্থাৎ আগের যে প্রশ্নগুলো সেট এর সাথে এর টপিকগুলো মিল আছে, প্রশ্নে মিল না থাকলেও। তো আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। একই সাথে হচ্ছে আপনাদের কোনো প্রশ্ন থাকলেও সেটা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। জান্নাতি বৃষ্টি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। হেনা আক্তার সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, জান্নাতি বৃষ্টি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। হেনা আক্তার সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, এখন হচ্ছে আমরা যে প্রশ্নগুলো দেখব, বিগত যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্ন অর্থাৎ সেট বি যে প্রশ্নগুলো আসছে সেগুলা কিভাবে আপনি হচ্ছে আপনি কিভাবে অ্যান্সার করবেন এই বিষয়টা সব থেকে মুখ্য বিষয়। দেখুন, প্রশ্ন হচ্ছে অনেকটা থিওরিটিক্যালি, একই সাথে হচ্ছে ক্লিনিক্যাল বেস কোশ্চেন, তাই না? তো সেই ক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে প্রশ্নগুলা একটু বুঝে অ্যান্সার করার ট্রাই করবেন। আমরা কিভাবে পরীক্ষা দিলে প্রশ্নগুলা একদম আপনি হচ্ছে প্রশ্নগুলো খুব বুঝে বুঝে অ্যান্সার করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। একই সাথে হচ্ছে একই সাথে এই প্রশ্নগুলো আসলে খুবই ক্রিটিক্যাল কিনা বা আপনার কিভাবে চিন্তা করা উচিত পরীক্ষার হলে বিষয়টি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? একই সাথে সর্বশেষে আমি ইনশাল্লাহ আপনাদের টপিক বই প্রত্যেকটা নিয়ে একটু সামনে বসেন, তাইলে আমি টপিকগুলো আলাদা করে দিলে আপনি আজকে রাতে এবং কালকে 2 দিন ধরে খুব ভালোভাবে একটা প্রিপারেশন নিতে পারবেন ইনশাল্লাহ। ওয়েল, তাহলে দেখেন, সর্বপ্রথমে হচ্ছে আপনাদের যে প্রশ্নগুলো আসছে, আপনাদের যে হচ্ছে এটা হচ্ছে সেট বির কোশ্চেন। হ্যাঁ, এটা হচ্ছে সেট বির কোশ্চেন। আপনারা প্রত্যেকে জানেন যে 30 মিনিট এবং ফুল মার্কস হচ্ছে 50। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনার মাইনাস মার্কিং আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা ভুল প্রশ্নের জন্য 0.25, তাই তো? এটা হচ্ছে আপনার, তাহলে 4টা যদি আপনি ভুল করেন তাহলে আপনার মার্ক কাটবে হচ্ছে 1 মার্ক, 1 মার্ক কাটবে, ঠিক আছে? তাহলে দেখেন, আপনার 4টা কোশ্চেন যদি ভুল হয় তাহলে 1 মার্ক আপনার কাটা যাবে। তো এই ক্ষেত্রে আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে পরীক্ষার হলে যে কাজটা করবেন, বিশেষ করে প্রশ্ন দাগানোর ক্ষেত্রে, যেহেতু 4টা ভুল গেলে হচ্ছে আপনার 1 মার্ক কাটবে, সেহেতু আমার মনে হয় সবগুলো প্রশ্নের অ্যান্সার করা উচিত। আর একই সাথে হচ্ছে আপনারা একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন যে সময় নিয়ে তাড়াহুড়া বা হচ্ছে আপনাকে সবগুলো পূরণ করতে হবে এই তাড়াহুড়া, আপনি প্রশ্ন না বুঝে যদি সবগুলো তাড়াহুড়ো করে পূরণ করেন, এখানে তো সব পূরণ করে কোনো লাভ হবে না, তাই না?
প্রশ্নগুলো বুঝে অ্যান্সার করার ট্রাই করবেন। আমি দেখাচ্ছি, দেখেন প্রত্যেকটা প্রশ্ন আসলে কিভাবে আমাদের অ্যান্সার করা উচিত বা আমাদের উচিত ছিল, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু এখন আলোচনা করি। দেখেন কোশ্চেন নাম্বার 1, আমি প্রত্যেকটা প্রশ্ন একই সাথে সেট বির কোশ্চেনগুলো কমন আসছে কিনা এটাও আমি দেখাই দিচ্ছি। যাদের কাছে বই আছে প্রত্যেকে একটু বইটা নিয়ে বসেন। আমি যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে আপনারা হচ্ছে ইন্ডেক্সের মধ্যে এই টপিকগুলো একটু দাগায় রাখেন, একই সাথে হচ্ছে প্রশ্নগুলো পড়ে ফেলবেন। দেখেন 1 নম্বর কোশ্চেনটা ছিল হচ্ছে আফটার স্পাইনাল সার্জারি। দেখেন কি বলছে যে স্পাইনাল সার্জারির পরে, হ্যাঁ, দ্য নার্স শুড অ্যাসেস ফর, নার্সের কোন জিনিসটা হচ্ছে মূল্যায়ন করা উচিত, সব থেকে মূল্যায়ন করা উচিত কি বলছে দেখেন কখন, আফটার স্পাইনাল সার্জারি দ্য নার্স শুড অ্যাসেস ফর, কোন জিনিসটা হচ্ছে নার্সের মূল্যায়ন করা উচিত। এখন অপশনগুলো দেখেন, আমি একটা জিনিস একটু বলি যে এই প্রশ্নগুলো করবেন গড়বাঁধা মুখস্থ না, আমি বারবারই বলছি এই প্রশ্নগুলো গড়বাঁধা মুখস্থ না, আপনি জাস্ট অপশনগুলো একটু দেখেন আগে। প্রথমে বলছে হচ্ছে ইউরিনারি রিটেনশন, ওয়েল এরপরে কি বলছে দেখেন লেগ লেন্থ, হ্যাঁ আপনি কি পায়ের লম্বা বা পায়ের দৈর্ঘ্য আপনি স্পাইনাল সার্জারি করার পরে নির্ণয় করবেন, এটা কি নির্ণয় করতে হবে? আচ্ছা কোনগুলো বাদ দিতে পারেন সেগুলো একটু দেখে নিন। দেখেন আই মুভমেন্ট, চোখ নড়াচড়া করতেছে কিনা স্পাইনাল সার্জারির পরে কি আপনি এটা দেখবেন। আর একটা বলছে হচ্ছে নেজাল ডিসচার্জ, নাক দিয়ে হচ্ছে কোনো ডিসচার্জ হচ্ছে কিনা সেটা আপনি দেখবেন কিনা। দেখেন এই দুইটা অপশন কিন্তু খুব সহজভাবে ভদ্রভাবে সুন্দরভাবে আপনি বাদ দিতে পারতেছেন, তাই না? আচ্ছা এখন দেখেন বুঝে বুঝে অ্যান্সার করেন, প্রত্যেকে একটু এটার অ্যান্সার করেন, যদিও উত্তর দেওয়া তারপরেও হচ্ছে দুইটার মধ্যে একটু অ্যান্সার করেন। দেখেন একটা বলছে ইউরিনারি রিটেনশন আর একটা হচ্ছে আই মুভমেন্ট। আমি একই সাথে প্রশ্নটা দেখাই দিচ্ছি কোন জায়গা থেকে এবং আপনি কিভাবে পড়বেন। দেখেন এই প্রশ্নটা আসছে হচ্ছে ভলিউম 1 থেকে এবং পেজ নাম্বার হচ্ছে 318। আপনারা যাদের কাছে ভলিউম 1 আছে 318-তে যান, একই সাথে আপনারা বইটা বের করেন, তাহলে যে সুবিধাটা হবে আমি টপিকটা বললে আপনারা টপিকটা মার্ক করে নেবেন, ঠিক আছে? দেখেন 318 পেজে যান। প্রশ্নগুলো আমি বারবারই বলছি, প্রশ্ন কমন মানে নট দ্যাট যে একদম হুবহু এই প্রশ্নটাই আপনার বইয়ের মধ্যে থাকবে, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে কিরকম যে দেখেন আপনার প্রশ্নটা কিভাবে আসছে, দেখেন প্রশ্ন কিন্তু আমি বারবারই বলছি যদি আমিও প্রশ্ন করি আমি তো হুবহু এই প্রশ্ন দিব না, আমি তো ডেফিনেটলি এখান থেকে কারেকশন করে ঘুরাই দিব প্রশ্ন, তাই না? তো এখানে আপনাকে ধরতে হবে যে এক্সাক্ট আসলে প্রশ্নটা কি যাচ্ছে। দেখেন আপনাদের হচ্ছে 318 পেজে 17 পেজে দেখেন এই যে স্পাইনাল কর্ড ইনজুরি, হ্যাঁ এই প্রশ্নটা আসছে কোথায়, স্পাইনাল সার্জারি থেকে। তাহলে যখন স্পাইনাল কর্ড ইনজুরি হবে দ্যাট মিন তখন আপনার সার্জারি প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে এখানে দেখেন যে এই যে স্পাইনাল কর্ড ইনজুরি আছে, ঠিক এই টপিকটা একটু মার্ক করে রাখেন। এখানে প্রশ্নগুলো দেখেন সব ক্লিনিক্যাল বেসড। এরপর হচ্ছে আপনি পরের পেজে যান 18 পেজে 7 নাম্বার কোশ্চেন আপনি চলে যান। 7 নাম্বার কোশ্চেন সুন্দর করে দেখেন এক্সপ্লেনেশন সহ এগুলো দেওয়া আছে। ড্যাশ ব্লাডার ইজ এক্সপেক্টেড হোয়েন এ পেশেন্ট এক্সপেরিয়েন্সিং স্পাইনাল শক। দেখেন কোন ব্লাডারটা এখানে বলছে এক্সপেক্টেড হোয়েন এ পেশেন্ট এক্সপেরিয়েন্সিং, যখন হচ্ছে তার কি হয় স্পাইনাল শক হয় সেই ক্ষেত্রে এই ব্লাডারটা হচ্ছে এখানে এফেক্টেড হয়। কোনটা দেখেন বলছে অ্যাটনিক ব্লাডার। এখন এখানে দেখেন স্পাইনাল শক এখানে ইজ এ কমপ্লিট বাট টেম্পোরারি লস অফ মোটর সেন্সরি রিফ্লেক্স অ্যান্ড অটোনমিক ফাংশন। তার মানে কি এখানে যে অটোনমিক যে ফাংশনগুলো আছে সেগুলো কিন্তু কি বলছে যে হচ্ছে আপনার কমপ্লিট বা টেম্পোরারি মানে কিছুক্ষণের জন্য, হ্যাঁ অল্প সময়ের জন্য কিন্তু লস হয়, ঠিক আছে? অটোনমিক যে ফাংশনগুলো আছে ইমিডিয়েটলি আপনার স্পাইনাল কর্ড ইনজুরি। কখন স্পাইনাল কর্ড ইনজুরির পরে। এরপরে দেখেন সুন্দর করে বলা আছে ইট ইজ ম্যানিফেস্টেড, পরেরটা তো গেলই যে কতক্ষণ পর্যন্ত আপনি এটা হচ্ছে আপনি ই করবেন, যে এটা হচ্ছে আপনার এই যে কন্টিনিউ সেভারাল উইকস, হ্যাঁ অফেন লেস, কতক্ষণ পর্যন্ত আপনি এটা আন্ডারে রাখবেন। একই সাথে কি বলছে দেখেন ইট ইজ ম্যানিফেস্টেড বাই এই যে ফেশিয়াল প্যারালাইসিস, ঠিক আছে? এখানে কি হয় যে এরপর দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে এক্সাম্পল, এই যে প্যালাসিড হচ্ছে প্যারালাইসিস, অর্থাৎ কি যে এখানে কোন কোন অর্গানগুলো হচ্ছে প্যারালাইসিস হয়ে যায়। তার মধ্যে দেখেন প্রথমে আছে হচ্ছে অ্যাটনিক ব্লাডার। অ্যাটনিক ব্লাডার বলতে এখানে কি বোঝানো হচ্ছে যে ইউরিনারি ব্লাডারটা সাধারণত এই যে দেখেন সেপটিক ব্লাডার, নিউরোজিক ব্লাডার, হ্যাঁ এগুলো কিন্তু হচ্ছে কমপ্লিট হচ্ছে ট্রানজেকশন অফ স্পাইনাল কর্ড। এখন দেখেন এখানে কি বলছে যে আপনার যখন হচ্ছে অ্যাটনিক ব্লাডারটা হবে সেই ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা কি, সেটা হচ্ছে তাহলে স্পাইনাল কর্ড ইনজুরি যে টপিকটা আছে টপিকটা মার্ক করেন। এখন দেখেন প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করে ডান লিখে দিন প্লিজ প্লিজ। আপনাদের জন্য কিন্তু বি সেটের প্রশ্নগুলো খুব মানে ই করেই হচ্ছে কালেক্ট করা। সেকেন্ডলি হচ্ছে আপনারা একটু শেয়ার করে দিন, আমি প্রশ্নগুলো সবগুলো দেখা দিচ্ছি ইনশাল্লাহ যে কয়টা আছে। এখন কি বলছে দেখেন আপনার যখন হচ্ছে এই যে অ্যাটমিক ব্লাডার হবে তখন কি হবে, এইখানে ব্লাডারের যে স্ট্রেংথ বা এখানে ব্লাডারের কার্যক্রমটা হচ্ছে কি হবে, কমে যাবে। তো সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে এখানে ইউরিন রিটেনশনটা কিন্তু এখানে দেখা দিবে, তাই না? এখানে হচ্ছে কি ইউরিনের রিটেনশন দেখা দিবে ওইখানে, তখন হচ্ছে কি স্বতঃস্ফূর্তভাবে ইউরিনটা রিলিজ হইতে পারবে না, ঠিক আছে? সেখানে হচ্ছে আপনার রিটেনশন হতে থাকবে, বাধাপ্রাপ্ত হয়ে মানে ধরে থাকবে আর কি, জমা থাকা। তো এইখানে হচ্ছে অ্যাটনিক ব্লাডার হচ্ছে কি হবে, এখানে অ্যাটনিক ব্লাডার বা ইউরিনারি রিটেনশন হবে, ঠিক আছে? তাহলে কোন জিনিসটা নার্স এখানে মূল্যায়ন করা উচিত, তাহলে অবশ্যই হচ্ছে তার ইউরিনারি রিটেনশনটা মূল্যায়ন করা উচিত। 1 নম্বরের প্রশ্ন তাহলে হচ্ছে এ। ওকে, তাহলে দেখেন প্রশ্নগুলো নিয়ে আপনি
কনফিউজড হবেন না, দেখেই মানে আগে থেকে ঘাবড়ে যাবেন না। আপনি আগে থেকে প্রিপেয়ার্ড যে প্রশ্নগুলো এরকম টাইপের হবে, আমাকে প্রত্যেকটা প্রশ্ন বুঝে অপশন বুঝে অ্যান্সার করতে হবে, এইটা একটু আপনি প্রথম থেকেই হচ্ছে প্রিপেয়ার্ড থাকেন, মেন্টালি সেট আপ দেন এটাই, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ কোনো ধরনের ঝামেলায় পড়তেছেন না ইনশাল্লাহ। এরপরে কি বলছে দেখেন, দারুণ একটা কোশ্চেন আসছে যে দেখেন প্রশ্নটা হচ্ছে যে উইচ ইজ এ প্রায়োরিটি নার্সিং অ্যাকশন ডিউরিং সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার ইনসারশন। কোন এখানে কি বলছে যে কোন জিনিসটাকে আপনি বেশি প্রাধান্য দিবেন, হ্যাঁ নার্সিং অ্যাকশন, কোন নার্সিং কার্যক্রমটা আপনি বেশি প্রাধান্য দিবেন ডিউরিং সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার ইনসারশন, যখন হচ্ছে আপনি সিভিসি যখন হচ্ছে ইনসার্ট করবেন তখন কোন জিনিসটার প্রতি আপনি বেশি বেশি প্রাধান্য দিবেন। এখন দেখেন অপশনগুলো একটু দেখেন, আমি বইয়ে দেখা দিচ্ছি একই সাথে কোন টপিক। দেখেন এখানে বলছে যে এনকার্স কপিং, তাকে কি হচ্ছে মানে কফি দেওয়ার জন্য এনকার্স করবেন মানে জোর দিবেন, নাকি চেক পেশেন্ট ব্লাড গ্লুকোজ, নাকি হচ্ছে পেশেন্টের ব্লাড গ্লুকোজটা আপনি দেখবেন। ওয়েল এখানে কি বলছে দেখেন অ্যাডমিনিস্ট্রেট অ্যানালজেসিক, নাকি হচ্ছে সেখানে আপনি কোনো অ্যানালজেসিক অ্যাডমিনিস্ট্রেট করবেন। এরপরে বলছে এনশিওর স্টেল টেকনিক, আপনি স্টেল টেকনিকটা মেনটেন করবেন কিনা। তাহলে দেখেন দুইটা জিনিস, আপনি তাকে কাজটা বলবেন না, চেক দ্য পেশেন্ট ব্লাড গ্লুকোজটা হচ্ছে আপনি ওই সময় চেক করবেন না, কারণ সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার করতেছেন অন্য প্রসিডিউরের জন্য। এখন কি বলছে দেখেন, একটা হচ্ছে আপনি অ্যানালজেসিক অ্যাডমিনিস্ট্রেট করবেন, নাকি আপনি আগে হচ্ছে এনশিওর করবেন যে স্টেল টেকনিকটা ঠিক আছে কিনা। দেখেন প্রশ্নটা যখন আপনি বুঝে অ্যান্সার করতেছেন, আই হোপ ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু হচ্ছে এটা সঠিক উত্তর করতে পারবেন, তাই না। এখন এইখানে মজার একটা বিষয় দেখেন, যে যখন আপনি এইভাবে দুইটা করে অপশন বাদ দিয়ে এইভাবে যখন চলে আসবেন, তখন এই জায়গা থেকে আপনার কাছে খুব একটা ক্রিটিক্যাল মনে হবে না যে কোন প্রশ্নটা আপনি বের করে নেবেন। এখন মজার একটা বিষয় আমি একটু বলি এখান থেকে। প্রশ্নটা হচ্ছে দেখেন যে ভলিউম ডি, হ্যাঁ এই অ্যান্সার হচ্ছে কি ডি, এবং ভলিউম 1 পেজ নাম্বার হচ্ছে 101, ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট সিভিসি পেজ হচ্ছে 211। আচ্ছা প্রশ্নটা আসছে হচ্ছে 101 থেকে। 101 থেকে কেন আসেন, সিবিসিতে ডাইরেক্ট না থেকে প্রশ্নটা কোথা থেকে আসছে আমি একটু দেখাই। যে হচ্ছে তাহলে আমি সকালে যখন লাইভ করতেছিলাম তখনও কিন্তু বারবারই বলছি মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল এসএফসিস, সুন্দর করে 3 স্টার দিয়ে পড়ে যান এটা। এখানে যে কয়টা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন দেখেন প্রায় 3 পেজ জুড়ে প্রশ্ন আছে এখানে, হ্যাঁ অলরেডি 4 পেজ প্রায় 5 পেজের মতো প্রশ্ন আছে, অনেকগুলো কোশ্চেন আছে। এইটা একদম মানে কি বলবো ঠাড়াই মুখস্থ করে যান, ঠিক আছে টোটালি মেমোরাইজ করেন, এটা এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এখান থেকে কোন কোন জিনিসগুলো আপনি পাবেন দেখেন। এখানে হচ্ছে আমি স্পেসিফিক কোশ্চেনগুলোও যদি বলি যে এখানে আপনার হচ্ছে পিপিইর ক্ষেত্রে কোন প্রোটেকশন কিভাবে মেনটেন করবেন, কোনটা পরে কোনটা হচ্ছে আপনি পড়বেন, সেগুলো কিন্তু এখানে সিরিয়ালাইজ দেওয়া আছে। এখন দেখেন যে এইখানে হচ্ছে এই যে একটা প্রশ্ন দেওয়া আছে দেখেন এই সাইটে, যে দেখেন স্ট্রিক্ট অ্যাসেপ্টিক টেকনিক এখানে কি বলছে শুড বি ফলোড হোয়েন এভার ডিলিং ডাইরেক্টলি উইথ ইন্টারনাল টিস্যু, অর এখানে কি বলছে যে মিউকাস মেমব্রেন অফ দ্য বডি লাইক এখানে ইনসার্টিং আইভি, ইউরিনিক ক্যাথেটার, ইটি সাকশন, সার্জিক্যাল ইনসিশন, হ্যাঁ এরপর হচ্ছে বার্ন ড্রেসিং। তার মানে কি বলছে দেখেন স্ট্রিক্ট অ্যাসেপ্টিক টেকনিক, আপনাকে সবসময়ের জন্য সর্বপ্রথমে হচ্ছে অ্যাসেপ্টিক টেকনিকটা মেনটেন করতে হবে একদম প্রথমে। অর্থাৎ দেখেন আপনার এর পরেই কিন্তু প্রশ্ন আছে, দেখেন কি বলছে দ্য টেকনিক ইউজড ইন কেস অফ সার্জিক্যাল অ্যাসেপ্সিস, সার্জিক্যাল অ্যাসেপ্সিসের ক্ষেত্রে কোন টেকনিকটা আপনি মেনটেন করবেন, দেখেন সি স্টেল টেকনিক। কারণটা হচ্ছে কি যখন আপনি ওপেন ভেইন পাঞ্চার বা হচ্ছে ভেইন পাঞ্চার করবেন তখন সর্বপ্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার স্টেরিলিটি মেনটেন করতে হবে, তা না হলে কি হবে সেখানে কিন্তু ইনফেকশন হয়ে যাওয়ার চান্সেস খুবই বেশি থাকবে, এবং সরাসরি হচ্ছে কি ওপেনে আপনার ইনফেকশনটা ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো এই যে সার্জিক্যাল অ্যাসেপ্সিসের ক্ষেত্রে বা তাহলে এখানে সিভিসির ক্ষেত্রে হচ্ছে আপনাকে সর্বপ্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আগে ইনশিওর করতে হবে স্টেল টেকনিকটা মেনটেন আছে কিনা, তারপর নেক্সট প্রসিডিউরগুলো আপনার যাবে। এখন হচ্ছে আপনি যদি সিবিসি সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে জানতে চান তাহলে দেখেন আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমে চলে যান, প্রত্যেকেই একটা দুইটা জায়গায় একটু কার্ডিওভাস্কুলার থেকে খুব ভালোভাবে পড়েন। সেটা হচ্ছে কি এই যে দেখেন কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, আর একটা হচ্ছে কি মায়োকার্ডাল ইনফ্রাকশন, হ্যাঁ একই সাথে শকটাও দেখে নিতে পারেন, হাইপারটেনশনটাও দেখে নিতে পারেন। এই টপিকগুলোর মধ্যে থেকে কোনটা কোনটা পড়তে পারেন দেখেন, হাইপারটেনশন, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, শকটা দেখে নেবেন এখান থেকে। একই সাথে কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট ব্লকও পড়তে পারেন, আর কার্ডিয়াক ক্যাথেরাইজেশন এই জায়গাটা একটু ভালোভাবে দেখে রাখবেন। আর আপনি যদি বিস্তারিত জানতে চান 211 পেজ দেখেন, এখানে হচ্ছে ডিটেইল আপনার সিবিসি সম্পর্কে দেওয়া আছে, আপনি এগুলো সুন্দর করে পড়ে যাবেন। 10-11 এই যে দেখেন এখানে হচ্ছে এই যে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন সুন্দর করে আপনার দেওয়া আছে, প্রত্যেকটা কোথায় করবেন, কোন সাইটে করতে হবে, কিভাবে করতে হবে না করতে হবে, এখানে কতক্ষণ পর্যন্ত এমপিও থাকবে, কি বৃত্তান্ত, ওভারঅল সব প্রসিডিউরগুলা, কি কি মনিটর করবেন, কত মিনিট পর্যন্ত মনিটর করবেন, সব ডিটেইলস এখানে দেওয়া আছে। ইভেন এখানে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো দেওয়া আছে যে এখানে আর্ট্রিশিয়া, ওল্ড ওম্যান, হ্যাঁ এখানে হচ্ছে সেভারেল, এখানে প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা প্রশ্নগুলো এই যে হচ্ছে আপনার সুন্দর করে দেওয়া আছে, আপনার ক্লিনিক্যাল বেস কোশ্চেনগুলো দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। তাহলে হচ্ছে 211 পেজ। আর আরেকটা হচ্ছে কি
আর একটা আপনার হচ্ছে এই যে 101 পেজ, 101 পেজের এইখানে সার্জিক্যাল অ্যাসিস্টেন্সে 3 স্টার দেন। আমার কথাটা শুনে 3 স্টার দিয়ে যে কয়টা প্রশ্ন আছে সুন্দর করে কমপ্লিট করে যান, ইনশাল্লাহ আপনি এখান থেকে প্রশ্ন কমন পাবেন। আচ্ছা 2 নাম্বার কোশ্চেন গেল। তাহলে দেখেন প্রশ্নগুলো যে আহামরি কঠিন বলবো না, মারাত্মক লেভেলের স্ট্যান্ডার্ড। কারণ হচ্ছে আপনি কিন্তু এগুলো যদি এইভাবে আপনি না পড়েন, তাহলে এইভাবে বুঝে আপনি অ্যান্সার না করেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, কনফিউশনটা তৈরি হবে। বই নাই, নেক্সট পরীক্ষার জন্য আপনারা বই নিয়ে ফেলতে পারেন। দেখেন অনেকে মনে করতেছেন যে হচ্ছে একদিন আগে পরীক্ষা 2 দিন আগে বই কিনে পড়লেই মনে হয় হয়ে যায়, আসলে কিন্তু তা না। আপনার পরবর্তী যে পরীক্ষাগুলো হবে সেগুলো তো আগে থেকে আপনাকে প্রিপেয়ার্ড হতে হবে। সো আপনি বইগুলো এখন থেকে কালেক্ট করা শুরু করেন। 3 নম্বর কোশ্চেন কি বলছে দেখেন, দারুণ একটা প্রশ্ন, তবে এই প্রশ্নটার অ্যান্সারটাও সহজে আপনি দিতে পারবেন। তার যে কারণগুলো দেখেন কি বলছে, উইচ অফ দ্য ফলোইং প্যারামিটার্স, হ্যাঁ মানে নির্ণয়ের ক্ষেত্র কোন প্যারামিটারটা মোস্ট ইম্পর্টেন্ট টু অ্যাসেস ইন, এখানে কি বলছে সেডেটেড আইসিইউ পেশেন্ট। হ্যাঁ আইসিইউ পেশেন্টের ক্ষেত্রে আপনি কোন প্যারামিটারটা সব থেকে গুরুত্ব সহকারে অ্যাসেস করবেন, কোনটা বলছে আই কালার, বলছে গ্লাসগো কোমা স্কোর, এরপর বলছে ক্যাপিলারি রিফিল, আর একটা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন। ঠিক আছে, তাহলে দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে দেখেন প্রথমে আপনি কোনগুলো বাদ দিতে পারতেছেন। দেখেন আই কালার প্রথমে তো বাদ যাচ্ছে হচ্ছে আপনার আইসিইউ পেশেন্টের ক্ষেত্রে, সেডেটেড আইসিইউ পেশেন্ট। ঠিক আছে, কোন প্যারামিটারটা আপনি দেখবেন। এরপর দেখেন কি বলছে যে ক্যাপিলারি রিফিল। ক্যাপিলারি রিফিলটা আমরা প্রত্যেকেই গতদিন দেখছিলাম, টিসি পারফোরেশন হচ্ছে পারফেশনের ক্ষেত্রে কি ছিল, পারফিউশনের ক্ষেত্রে, টিস্যু পারফিউশনের ক্ষেত্রে সেখানে হচ্ছে টিস্যুগুলোতে পর্যাপ্ত পরিমাণে ব্লাড সার্কুলেশন হচ্ছে কিনা উইথ O2 অক্সিজেন সহকারে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ব্লাড সার্কুলেশন হচ্ছে কিনা, সেটাই হচ্ছে আপনার এই যে ক্যাপিলারি রিফিলের ক্ষেত্রে ছিল। গ্লাসগো কোমা স্কোর বা এটা হচ্ছে গ্লাসগো কোমা স্কেলটা কিসের জন্য মেনটেন করা হয়, নিউরোলজিক যে হচ্ছে কমপ্লিকেশনগুলো থাকে সেই ক্ষেত্রে, তাই না? তাহলে হচ্ছে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন হচ্ছে 211 পেজে। দেখেন কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন হচ্ছে 211 পেজে, 211 পেজে। আপনার যে টপিকটা লাগবে, ফর এক্সাম্পল হচ্ছে ডিসঅর্ডার, হ্যাঁ ডিসঅর্ডারের মধ্যে ওই হচ্ছে সিস্টেমের ডিসঅর্ডারের মধ্যে চলে যাবেন, কার্ডিওভাস্কুলার সিস্টেম ও ডিসঅর্ডারের মধ্যে দেখেন প্রায় 12-13টার মতো ডিসঅর্ডার দেওয়া আছে সিরিয়ালি, প্রত্যেকটার বেসিক টু অ্যাডভান্স কোশ্চেন আছে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে হচ্ছে আপনার যে কাজটা হবে, তাহলে এটাও বাদ যাচ্ছে এটাও বাদ যাচ্ছে, তাহলে এটা বাদ গেল, যেটা আছে সেটা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন। কোশ্চেনটা হুবহু এভাবে বইয়ে নাই, তবে হচ্ছে আপনি যদি আইসিইউ রিলেটেড যে কোশ্চেনগুলো আছে এগুলো আরো পরে কয়েকটা প্রশ্ন আসছে, এগুলো এক জায়গাতে পেয়ে যাবেন। ঠিক আছে, প্রশ্নটা হুবহু বইয়ে নাই। ওকে, এরপরে হচ্ছে হ্যাঁ সি দিছেন, ভেরি গুড। 4 নম্বর প্রশ্ন আসছে দেখেন, এই প্রশ্নটা অনেকেই হচ্ছে ভুল করে ফেলছেন। দেখেন উইচ নার্সিং ইন্টারভেনশন হেল্প প্রিভেন্ট এই যে ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া ভিএপি। খুব দারুণ একটা কোশ্চেন, কি বলছে দেখেন যে উইচ নার্সিং ইন্টারভেনশন কোন কার্যক্রমটা সাহায্য করবে প্রিভেন্ট করতে, মানে প্রতিরোধ করতে ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া। হ্যাঁ দেখেন কি বলছে যে ভিএপি প্রতিরোধ করার ক্ষেত্রে কোন নার্সিং ইন্টারভেনশনটা সব থেকে হচ্ছে সাহায্য করবে। ঠিক আছে, এখানে কি কি বলছে দেখেন, অ্যাভয়েড ওরাল কেয়ার, ওরাল কেয়ারকে হচ্ছে আপনাকে অ্যাভয়েড করতে হবে। ওরাল কেয়ারকে আপনি অ্যাভয়েড করবেন? কোনোভাবেই না, আপনি তো অ্যাভয়েড করতে পারেন না ওরাল কেয়ার, যেহেতু অলরেডি হচ্ছে ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, তাই না? এভালুয়েটেড হেড অফ বেড, এখানে হচ্ছে 30 থেকে 45 ডিগ্রি অর্থাৎ সেমি হাই ফ্লোর পজিশন। এরপরে কি বলছে দেখেন, সাকশন এভরি আওয়ার, আপনি প্রতি আওয়ারে আওয়ারে সাকশন দিবেন। এক্ষেত্রেও কিন্তু আর হচ্ছে ইনফেকশন হয়ে যাওয়ার বা হচ্ছে এখানে কোনো ধরনের ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর কি পেশেন্ট ফ্ল্যাট, আপনি পেশেন্টকে একবার ফ্ল্যাট করে দিবেন। দেখেন যেহেতু এখানে ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, সো এখানে কিন্তু ব্রিথিং কমপ্লিকেশন থাকতে পারে, তাই না? আর ব্রিথিং কমপ্লিকেশনের ক্ষেত্রে আপনি কি কাজটা করবেন সেটা প্রত্যেকে আমরা জানি, ফলোয়ার পজিশন ইউজ করতে হয়। এখন বিষয় হচ্ছে এই প্রশ্নটা আপনি কোথা থেকে পড়বেন, ভলিউম 1 পেজ হচ্ছে 241, সরাসরি আপনি টপিকই আছে টপিকই পড়েন, একদম ডাইরেক্ট হুবহু কোশ্চেন, এটা একদম সুন্দর করে বলা আছে। 241 নাম্বার পেজটা দেখেন, প্রশ্নগুলো বুঝে বুঝে অ্যান্সার করলে ইনশাল্লাহ আপনারা খুব একটা ঝামেলায় পড়বেন না ইনশাল্লাহ। এই যে দেখেন ভিএপি সুন্দর করে এখানে দেখেন দেওয়া আছে, এই যে ভেন্টিলেটর হচ্ছে অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, হ্যাঁ ভিএপির ক্ষেত্রে টু প্রিভেন্ট ভিএপি, দেখেন এই যে বান্ডেলস ভিএপি বান্ডেলের ক্ষেত্রে এখানে টু প্রিভেন্ট ভিএপি ইনক্লুড 5 কিস ইন্টারভেনশন, 5টা হচ্ছে কার্যক্রম আছে যেটা এটা প্রিভেন্ট করার ক্ষেত্রে। প্রথম যে ইন্টারভেনশনটাই দেখেন, এভালুয়েশন অফ হেড অফ বেড 30 to 45 ডিগ্রিস। দেখেন এখানে কি বলছে, এভালুয়েট হেড অফ 30 to 45 ডিগ্রিস, একদম প্রথম ইন্টারভেনশনটা। তাহলে বাকিগুলো যে এখানে আপনি ফ্ল্যাট করবেন না, সাকশন এভরি আওয়ারে দিবেন না, আবার দেখেন একই সাথে হচ্ছে আবার এইটা করলে কি হবে, সেমি ফাউলার পজিশনের ক্ষেত্রে কিন্তু বা ফাউলার পজিশনে হচ্ছে এখানে রেসপিরেটরিটা মানে এখানে ব্রিথিংটা হচ্ছে একটু ইমপ্রুভ হয় এবং একই সাথে হচ্ছে ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে। সো এখানে তাহলে হচ্ছে আপনারা সরাসরি ভেন্টিলেটর কেয়ার, দেখেন এই যে টপিকগুলা
যে টপিকগুলো দেখতেছেন এই টপিকগুলো কিন্তু সার্জিক্যাল অ্যাসেসিসের ক্ষেত্রে সেট ওয়ানেও 2-3টা প্রশ্ন ছিল, এখানেও কিন্তু সার্জিক্যাল অ্যাসেসিস থেকে 2-3টা প্রশ্ন, একই সাথে ভেন্টিলেটর কেয়ার ওখানেও প্রশ্ন ছিল, এখানেও কিন্তু দেখেন এই যে ভেন্টিলেটর কেয়ার থেকে এখানেও প্রশ্ন। এটা হচ্ছে আপনার 240 পেজ, ঠিক আছে, 240-41 পেজে সুন্দর করে এই যে ভিআইপি বান্ডেল প্রিভেন্টিভ মেজারগুলো দেওয়া আছে, এটা একটু দেখে নেবেন। ওকে, তাহলে আমরা কোনটা পাইলাম, সেটা হচ্ছে ভিএপি, ঠিক আছে, ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া প্রিভেন্টিভ মেজারগুলো আমরা ওখান থেকে দেখে নিব, 5টা মেজর কি পয়েন্টগুলো আছে ওখানে। ওকে, তাহলে টপিকগুলো একটু দাগাই নিয়ে একই সাথে সাথে, এবং আপনি যদি এভাবে বুঝে বুঝে প্রশ্ন করেন, একটা জিনিস কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাচ্ছেন যে আমি যদি প্রশ্নগুলো পড়ি, বুঝি এবং বুঝে অ্যান্সার করি, তাহলে সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আমার খুব একটা ব্যারিয়ারের মধ্যে যাইতে হবে না, ঠিক আছে। তাহলে আপনারা যখন অ্যান্সার করবেন একটু বুঝে অপশনগুলো বুঝবেন, যেটা যেটা বাদ দেওয়ার আগে বাদ দিয়ে দিবেন, দিয়ে আপনি অ্যান্সার করবেন। এইভাবে যদি আপনি অ্যান্সার করেন ইনশাল্লাহ আপনার কারেক্ট হওয়ার সম্ভাবনা সব থেকে পসিবিলিটি বাড়বে। প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করে দিন, দেখি আগে কতজন শেয়ার করতেছেন। প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করে ডান লিখে দেন, টপিকের ছবি দেওয়া হবে না, প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করে ডান লিখে দেন। আপনাদের জন্য কষ্ট করে প্রশ্ন খোঁজা, কোন টপিকগুলো সিলেক্টেড সেগুলো বের করা, একই সাথে প্রশ্নগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়া, একই সাথে আমি ইম্পর্টেন্ট টপিকগুলো সাজেশন দিয়ে দিচ্ছি, একই সাথে আপনি কিভাবে অ্যান্সার করবেন, সর্বশেষে যে আরও এসব বিষয়ে কিছু আলোচনা থাকবে এবং আপনাদের কোশ্চেন অ্যান্সার থাকবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে একটু পড়তে গেলে লাইভটা শেয়ার করে দেন প্লিজ, একটু শেয়ার করে ডান লিখে দেন। দেখেন এই যে প্রায় 60-70 জন আছেন, প্রত্যেকে যদি লাইভটা শেয়ার করে একটা করে ডান লিখে দেন, শেয়ার করতে কি সমস্যা, মানে আমি এই জিনিসটা সত্যিকার অর্থে, আপনি শেয়ার করেন নাই করেন ডাজেন্ট ম্যাটার, আপনাদের সাহায্যার্থে এটা করা হচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু মুখ্য বিষয় হচ্ছে যদি একটা ফানি ভিডিও দেওয়া হয়, আমার পেজে যতগুলো ফানি ভিডিও দেওয়া, মানে 1K নিচে মনে হয় শেয়ার নাই, অথচ যে ক্লাসগুলা স্টুডেন্টের জন্য হেল্পফুল, যেগুলো আপনাদের প্রকৃত তথ্যে কাজে লাগে, সেগুলো শেয়ার করতে এত কষ্ট কেন যে হয় আল্লাহর রাস্তায় আমি নিজেও বুঝি না, আর আপনারাও কি বোঝেন আমি জানি না। যদি শেয়ার করি আরেকজন যদি উপকৃত হয়, এই জিনিসগুলো যদি শেয়ার করা থাকে, তাহলে কি মানুষ খারাপ বলে নাকি? মাহফুজা শেয়ার করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করেন, শেয়ার করে একটু ডান লিখে দিয়েন। বলেন পড়ালেখা শেয়ার করলে তো সমস্যা। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, ডোবাটামিন, হ্যাঁ দেখেন কি বলছে, ডোবাটামিন ইজ ইউজড ইন ক্রিটিক্যাল কেয়ার। ক্রিটিক্যাল কেয়ারের ক্ষেত্রে ডোবাটামিন, মূল কথা হচ্ছে আপনি ডোবাটামিন কিসের জন্য দেন, জাস্ট এটুকু আপনি নির্ণয় করলে হবে। দেখেন ডোবাটামিন আপনি কিসের জন্য ব্যবহার করেন, ইমপ্রুভ কার্ডিয়াক আউটপুট, এখানে হচ্ছে ট্রিট সিজারের ক্ষেত্রে ব্যবহার হয়, কন্ট্রোল ফিভারের জন্য ব্যবহার করা, ইনক্রিজ হচ্ছে ইউরিন আউটপুট। মোটামুটি থ্যাংক ইউ সো মাচ হচ্ছে মেঘা শেয়ার করে দিয়েছেন, ফারিদা ইয়াসমিন থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ বোন যে আপনারা শেয়ার করে দিয়েছেন। একটু শেয়ার করে দেন যাতে করে অন্যরাও হচ্ছে বিষয়গুলো নিয়ে এইগুলো জানতে পারে, এবং পরবর্তী যে যে এক্সামগুলোতে আপনারা অ্যাটেন্ড করবেন, সেই এক্সামগুলোর ক্ষেত্রে আগে থেকে এই ধরনের টপিকগুলো, সিলেক্টেড টপিকগুলো সুন্দর করে পড়ে ফেলবেন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ না, আপনি শেয়ার করে দিয়েছেন। ওকে, তাহলে দেখেন ডোবোটামিনটা হচ্ছে আপনি কিসের জন্য ব্যবহার করেন, এখানে হচ্ছে ডিগক্সিন, ডোবোটামিন, এগুলো আছে না, কিসের মধ্যে পড়ছেন এগুলা। দেখেন কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে কতগুলো কোশ্চেন আছে, ম্যাক্সিমাম পরীক্ষাতে, নার্স রিক্রুটমেন্ট পরীক্ষাগুলোতে, নার্স নিয়োগ পরীক্ষাগুলোতে আপনি কার্ডিওভাস্কুলার রিলেটেড ডিসঅর্ডারগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন পাবেন। আপনি মায়োকার্ডিয়াল ইনফেকশন, হাইপারটেনশন, অ্যানজাইনা, শক, এরপরে হচ্ছে আপনার কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, এরপরে ওখানে আরও কিছু কিছু আপনার হচ্ছে স্পেসিফিক টপিক আছে যেগুলো থেকে দেখবেন যে পরীক্ষাতে প্রশ্ন আসেই। মেহরুন খাতুন থ্যাংক ইউ সো মাচ, ফাতেমা শেয়ার করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ বোন, সাদিয়া খানম থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, এখন আসেন তাহলে দেখেন এটা আপনি কিসের জন্য ব্যবহার করবেন, স্পেসিফিক যে ড্রাগগুলো আছে, বিশেষ করে এক একটা সিস্টেমের জন্য যে যে ড্রাগগুলো ইউজ হয়, এইগুলো যদি আলাদা করে জেনে রাখা যায় তাহলে খুবই হেল্পফুল হয়। যেমন এখানে দেখেন ভলিউম 1 পেজ নাম্বার হচ্ছে 204-এ সুন্দর করে বলা আছে, এখানে 203, 204, এই যে দেখেন এই সাইটে সুন্দর করে এখানে দেওয়া আছে, এখানে প্রশ্নটা দেওয়া আছে দেখেন, উইচ অফ দ্য ফলোইং ড্রাগ ইজ ইউজ টু ওয়েটেল এ পেশেন্ট পালস ইজ লেস দেন, যদি হচ্ছে 60-এর নিচে চলে আসে পার মিনিটে, তাহলে কোনটা হচ্ছে আপনাকে দিতে হবে, ঠিক আছে। তাহলে কি মানে বন্ধ করতে হবে। এখানে কি বলছে দেখেন যে হচ্ছে ডিগক্সিন, এখানে দেখেন ডিগক্সিন ইজ উইথ দি পালস রেট যদি হচ্ছে 60 বিপিএম অর হায়ার দেন হচ্ছে 100 বিপিএম চলে যায়, ঠিক আছে। আর একটু নিচে দেখেন এখানে নেগেটিভ হচ্ছে ক্রোনোট্রপিক ড্রাগ, এগুলো সুন্দর করে দেওয়া আছে। এই যে দেখেন ডোপামিন হচ্ছে ডোপামিন অ্যান্ড ডোবোটামিন, আর পজিটিভ এই যে দেখেন ক্রোনোট্রপিক ড্রাগ, ঠিক আছে। ডিগক্সিন আপনাকে অফ করতে হবে যদি নিচে চলে আসে, আর এখানে হচ্ছে ডোপামিন এবং ডোবোটামিন আপনাকে ব্যবহার করতে হবে, আর পজিটিভ হচ্ছে ক্রোনোট্রপিক ড্রাগ অ্যান এজেন্ট উইচ ইনক্রিজ হার্ট রেট, যেটা কি করে, এটা হচ্ছে হার্ট রেট বৃদ্ধি করে, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে কি হবে দেখেন যে ইমপ্রুভ কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি করার জন্য যেটা ব্যবহার করা সেটা হচ্ছে ডোবোটামিন ক্রিটিক্যাল কেয়ারে, ঠিক আছে। তাহলে এটা আপনি কোথা থেকে পড়বেন, টপিকটার নাম হচ্ছে দেখেন কনজেস্টিভ হার্ট ফেইলিউর। দেখেন কনজেস্টিভ হার্ট ফেইলিউরের থেকে হচ্ছে
আপনার কতগুলো প্রশ্ন আছে, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, প্রায় 35টা প্রশ্ন আছে শুধু এই রিলেটেড। একই সাথে এখানে শক টপিকটা পড়বেন। যদি আপনাদের কাছে বইটা থাকে তাহলে আপনি ইন্ডেক্সে আসেন, কার্ডিওভাস্কুলারের উপরে কোন কোন টপিকগুলো পড়বেন আমি এইখান থেকে দেখাই দিচ্ছি। আমি পরবর্তীতে শেষে যে ফান্ডামেন্টালসের উপরে টপিকগুলো আলাদা করে দেখাই দিব। দেখেন এখানে হচ্ছে হাইপারটেনশন পড়বেন, মায়োকার্ডিয়াল ইনফেকশন পড়বেন, কনজেস্টিভ হার্ট ফেলিউর পড়বেন, শক পড়বেন, কার্ডিয়াক অ্যারেস্ট পড়বেন, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন পড়বেন, আর একটা হচ্ছে ভেনাস ইনসফিসিয়েন্সি পড়বেন, আর একটা হচ্ছে পালমোনারি ইডেমা পড়তে পারেন বা নিচের গুলো পড়তে পারেন যদি আপনার সময় থাকে বা আপনি যদি পর্যাপ্ত সময় পান। তাহলে এটার সঠিক উত্তর কি হবে, হচ্ছে ইমপ্রুভ কার্ডিয়াক আউটপুট। হ্যাঁ, ওকে। এরপরে হচ্ছে 6 নম্বর কোশ্চেনে চলে আসি আমরা। বলছে দেখেন ক্যাপিনোগ্রাফি ইজ মেইনলি ইউজড ইন আইসিইউ মনিটর। বইয়ে প্রশ্নটা নাই, টোটালি নাই, তবে এটা হচ্ছে আপনার এই যে ক্যাপিনোগ্রাফি হচ্ছে মেইনলি কিসের জন্য ব্যবহার করা হয়, মূলত কি নির্ণয়ের ক্ষেত্রে, হচ্ছে কি মনিটরের ক্ষেত্রে, কি পর্যবেক্ষণের ক্ষেত্রে, সেটা হচ্ছে CO2, তাই না? আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে মাত্রা, এটা হচ্ছে আপনার নির্ণয়ের ক্ষেত্রে, মনিটরের ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করা হয় এই যে হচ্ছে ক্যাপিনোগ্রাফি। ওকে, সরাসরি মুখস্থ করে ফেলেন এই প্রশ্ন, সরাসরি মুখস্থ করে ফেলেন। কয়েকটা প্রশ্ন দেখেন আপনার হচ্ছে সেট এতেও কমন ছিল, বিতেও কিন্তু কিছু কিছু প্রশ্ন মিল আছে, তাইলে আপনি যদি দুইটা সেটের প্রশ্ন দেখেন তাইলে হয়তো আপনার যে সেটটা আছে সেখানে আপনি 3-4টা প্রশ্ন একদম হুবহু কমন পাইতে পারেন, অথবা কাছাকাছি প্রশ্ন পাইতে পারেন, যেটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। ওকে, অভিমানী মেয়ে শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ আপু শেয়ার করে দেওয়ার জন্য। প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করে দেন, আর একই সাথে সবাই একটু এই প্রশ্নগুলো বুঝে বুঝে পড়েন। প্রশ্নগুলো অ্যান্সার করবেন যখন, দেখেন এই প্রশ্নগুলো আমি আপনাদেরকে বলি, ধরেন এই প্রশ্ন আপনি টোটালি আননোন কোশ্চেন, প্রশ্নটা যদি বোঝেন তাহলে অ্যান্সার করতে পারেন কিনা আপনি দেখেন, আপনারা অ্যান্সার করবেন সাথে। আমি অ্যান্সার অফ করে দিয়েছি আগে। দেখেন এখানে কি বলছে, 7 নম্বর কোশ্চেন। এ কি বলছে যে জোভাস উইটনেস রিফিউজ ব্লাড ট্রান্সফিউশন, ঠিক আছে, যার হচ্ছে মুখে ঘা বা এরকম কোনো কিছু, জোভাস উইটনেস। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সে কি করছে, যে হচ্ছে রিফিউজ কি করছে, ব্লাড ট্রান্সফিউশন সে রিফিউজ করে দিয়েছে। ওয়েল, এরপরে কি বলছে, দ্য নার্স শুড, তাহলে এখানে নার্সের কি করা উচিত, খুব ভালোভাবে বুঝেন। দেখেন প্রশ্নগুলো কঠিন কিনা, বই সম্পর্কে আর কত বলবো, বই তো আর এক প্রকার নাই, তার বই সম্পর্কে বলেও কি করবো। বই হচ্ছে ক্র্যাক দ্য লাইসেন্স, এটা যত দ্রুত সম্ভব কালেক্ট করে ফেলেন, এটা হচ্ছে মূল কথা। দেখেন কি বলছে, তাহলে হচ্ছে যে সব এখানে মূল পয়েন্টটা কি, মূল পয়েন্টটা হচ্ছে আমার রিফিউজ ব্লাড ট্রান্সফিউশনটা হচ্ছে রিফিউজ করছে, তাই তো? আচ্ছা, তাহলে আমার করার উচিত কি? এখন আসেন অপশনগুলোর মধ্যে। বলছে হচ্ছে ওভারইট দ্য রিফিউজাল ইন এমার্জেন্সি। আপনি এখানে কি করবেন, দেখেন কি করবেন হচ্ছে যে হচ্ছে রিফিউজাল এমার্জেন্সি। হ্যাঁ, ওভারইট যে হচ্ছে আপনি আপনার হচ্ছে যে পরবর্তীতে বা জোর করে হচ্ছে আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, এমার্জেন্সির ক্ষেত্রে কি বলছে, ডকুমেন্ট দ্য রিফিউজাল অ্যান্ড নোটিফাই দ্য টিম। আপনি হচ্ছে এটা নথিভুক্ত করবেন, একই সাথে হচ্ছে রিফিউজাল কেন রিফিউজ করছে সেটা আপনি হচ্ছে নোটিফাই, আপনি ডকুমেন্ট করবেন, একই সাথে হচ্ছে টিমকে জানাবেন। এরপরে কি বলছে, অ্যাডমিনিস্ট্রেটেড ব্লাড সিক্রেটলি, আপনি মানে গোপনভাবে তাকে লাগাই দিবেন। সে যেহেতু সে রিজেক্ট করছে, ডেফিনেটলি আপনাকে কি করতে হবে আগে, সেটা একটু আপনি বুঝেন। এরপরে কি, ডিলে সার্জারি ইনডিফিনিটলি, কি বলছে যে অনির্দিষ্টকালের জন্য, এটা তো অনির্দিষ্টকাল, ইনডিফিনিটলি, তাই না? অনির্দিষ্টকালের জন্য হচ্ছে, অনির্দিষ্টকালের জন্য আপনি একদম বন্ধ করে দিবেন, ঠিক আছে? আপনি হচ্ছে মানে ইমার্জেন্সিস ক্ষেত্রে তাকে জোর করে চালাই দিবেন আর কি, মানে কোনো কারো কথা শুনবেন না। হ্যাঁ, অথবা আপনি এটা হচ্ছে নথিভুক্ত করবেন, একই সাথে আপনি টিমকে জানাই দিবেন যে হচ্ছে উনি নিতে চাচ্ছে না, উনি রিফিউজ করছে, ঠিক আছে? এরপর হচ্ছে আপনি এটা মানে গোপনভাবে দিয়ে দিবেন কিনা, আর একটা হচ্ছে আপনি অনির্দিষ্টকালের জন্য একবার হচ্ছে সার্জারি বন্ধ করে দিবেন। তাহলে আপনি অ্যান্সার করেন যে এই প্রশ্নটা বুঝে, যে আসলে আপনার এটা হুবহু কমন থাকতে হবে বা কি করতে হবে না করতে হবে, আপনি বুঝে অ্যান্সার করেন। সাতের অ্যান্সার কি হবে, প্রত্যেকে একটা অ্যান্সার করেন প্লিজ। সাতের অ্যান্সারটা আপনি কি দিবেন অ্যাজ এ নার্স হিসেবে, আপনার কি করা উচিত, শুট, আপনার কি করা উচিত। দেখেন, দ্য নার্স শুট, যখন ট্রান্সফিউশন কেউ রিফিউজ করবে তখন আপনার কি করা উচিত, জাস্ট এইটুকু আপনি চিন্তা করে অ্যান্সার করেন। মনে করেন আপনি পড়েন নাই, জানেন না, তারপরও বেসিক জায়গাগুলো থেকে, তো এগুলো তো বেসিক নলেজ থেকে অ্যান্সার করা যাবে আশা করি। যে আপনি হচ্ছে তাকে মানে ইমার্জেন্সির ক্ষেত্রে জোর করে চালাই দিবেন, মানে দ্য রিফিউজাল, হ্যাঁ, মানে সে রিফিউজ করছে সেটা আপনি না মেনে আর কি মোটামুটি জোর করে চালাই দিবেন, এমন একটা অবস্থা করবেন। অথবা আপনি এটা নথিভুক্ত করে টিমকে জানাই দিবেন, অথবা হচ্ছে চুরি করে দিবেন, সিক্রেটলি লাগাই দিবেন, তা করতে পারবেন না। আর ডিলে সার্জারি হচ্ছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করবেন। তাহলে দেখেন আপনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করতে পারবেন না, আবার হচ্ছে কি যে আপনি সিক্রেটলি গোপনভাবে দিতেও পারবেন না, কারণ সে রিফিউজ করছে। আবার দেখেন ইমার্জেন্সির ক্ষেত্রে জোর করবে, অ্যাগ্রেসিভ ভাবে আপনি লাগাইতেও পারবেন না। থ্যাংক ইউ সো মাচ সেনা, যে আপনি বইয়ের রিভিউ দিচ্ছেন। সচরাচর আমি বইয়ের রিভিউ চাই না, একদমই, যে বইয়ের রিভিউ দেন এরকম কোনো পোস্ট পাবেন না, কিছুই পাবেন না। তবে আপনারা যে উপকৃত হচ্ছেন এটাই আলহামদুলিল্লাহ। ওকে,
আপনাকে এখন লাভ দিয়ে দিলাম। আচ্ছা, তামান্না বেগম বি দিয়েছেন, বি দিয়েছেন, বি দিয়েছেন। তাহলে আমার কথা হচ্ছে আপনি পরীক্ষার প্রশ্নগুলো ভাই একটু বুঝে বুঝে অ্যান্সার করেন প্লিজ। আপনার প্রশ্নগুলো অনেক বড় থাকুক, অনেক ক্রিটিক্যাল থাকুক, তারপরে আপনি প্রশ্ন কি চাচ্ছে এক্সাক্ট পয়েন্টটা ধরে অপশনগুলো একটু জাস্টিফাই করে আপনি অ্যান্সারটা করেন। তাহলে দেখেন এটা কিন্তু খুব সহজে আপনি অ্যান্সার করতে পারছেন। এবং আপনার ব্লাড ট্রান্সফিউশন নিয়ে হুবহু প্রশ্নটা নাই, আমি বলতেছি হুবহু নাই যে আপনার হচ্ছে ব্লাড রিফিউজ করছে। তবে আপনি যদি হচ্ছে এর রিলেটেড আরো একটা কোশ্চেন আছে দেখেন, তবে আপনি হচ্ছে অ্যান্সার বি। হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট ব্লাড ট্রান্সফিউশন ভলিউম 1 পেজ হচ্ছে 148, এটা আপনাকে পড়া ফরজ। এই যে হচ্ছে 148 পেজে দেখেন ব্লাড ট্রান্সফিউশন, হ্যাঁ আপনার এটা পড়া ফরজ। যাদের কাছে বই আছে 148 পেজে যান, এখান থেকে প্রশ্ন আপনি কমন পাবেন ইনশাল্লাহ। এখান থেকে হুবহু একটা প্রশ্ন কমন আছে। এই যে ব্লাড ট্রান্সফিউশন রিলেটেড যে কোশ্চেনগুলো আছে এখানে কতগুলো কোশ্চেন আছে দেখেন, হচ্ছে 16টা, 24টা, 32, 33, এরপরে হচ্ছে 37টা প্রশ্ন আছে। দেখেন নার্সিং অ্যাকশনগুলো কি কি ইনভলভ, এই যে হচ্ছে ট্রান্সফিউশন রিয়াকশনগুলো বলে দেখেন কমনলি কোশ্চেনগুলো যেমন আসছে আমি একটু বলি। এমন ধরনের প্রশ্নগুলো করা হয়েছে এখানে যে যে হচ্ছে আপনি যে ধরনের প্রশ্নগুলা আপনি হচ্ছে পড়ে সচরাচর যে জিনিসগুলো ঘটবে, যেমন হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের রিয়াকশনগুলো কি কি হতে পারে, আপনার নার্সিং ইন্টারভেনশনগুলো কি কি হবে, আপনার ম্যানেজমেন্টগুলো কি কি হবে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব কমন। সো ব্লাড ট্রান্সফিউশন যে টপিকটা আছে মার্ক করে সুন্দর করে পড়ে ফেলবেন, ঠিক আছে? কত পেজে হচ্ছে 148 পেজে। ওকে, এরপরে আমি এরকম ভাবে কয়েকটা প্রশ্ন আপনাদের একটু দেখি, আমরা দেখি যে কোনগুলো অ্যান্সার হইতে পারে, আপনারা অ্যান্সার করতে পারেন কিনা, যে বুঝে বুঝে যদি আপনি অ্যান্সার করেন। কি বলছে, উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কি কনসেপ্ট, কি কম্পোনেন্ট। হ্যাঁ, এখানে কি বলছে যে উইচ অফ দ্য ইজ এ কি কম্পোনেন্ট অফ সার্জিক্যাল হ্যান্ড অ্যান্টিসেপটিক। দেখেন অ্যান্টিসেপসিস, সার্জিক্যাল হ্যান্ড অ্যান্টিসেপসিসের ক্ষেত্রে আপনার কি পয়েন্ট বা আপনার কার্যক্রমটা কি হবে। কি বলছে, ওয়াশিং উইথ রেগুলার সোপ ফর 10 সেকেন্ড। আপনি সার্জিক্যাল অ্যাসেপসিসের ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু ডিপলি চিন্তা করতে হবে, তাহলে আপনি নর্মাল সাবান দিয়ে বা নর্মাল সোপ দিয়ে কিন্তু আপনি 10 সেকেন্ড হ্যান্ড রাব করতে পারেন না, তাই না? ওয়াশ করতে পারেন না, প্রথমটাই বাদ যাচ্ছে। কি বলছে, ইউজিং অ্যান অ্যালকোহল বেসড হ্যান্ড রাব ফর 30 সেকেন্ড। অ্যালকোহল বেস হচ্ছে আপনি হাত ঘষবেন 30 সেকেন্ডের জন্য। আচ্ছা, অপশনটা রেখে দিলাম। আর একটা বলছে স্কার্বিং উইথ অ্যান অ্যান্টিমাইক্রোবিয়াল সোপ, যেগুলো আছে ঠিক আছে, অ্যান্টিমাইক্রোবিয়াল সোপগুলা দিয়ে হচ্ছে আপনি হ্যান্ড রাব করবেন, হ্যান্ড ঘষবেন 2 থেকে 5 মিনিট। আচ্ছা, আরেকটা বলছে হচ্ছে কি রিনসিং হ্যান্ড উইথ ওয়াটার অনলি, মানে সাধারণ যে হচ্ছে আপনার ট্যাবের পানি, যেগুলো ফ্লো পানি, সেই পানি দিয়ে হচ্ছে আপনি নর্মাল পানি দিয়ে হাত ধুবেন। তাহলে দেখেন অ্যান্টিসেপটিকের জন্য হচ্ছে কিন্তু অ্যাসেপসিসের জন্য 2টা পয়েন্ট আপনার বাদ যাচ্ছে, তাই তো? প্রথমে 2টা বাদ দিলেন। আচ্ছা, এখন আসেন যে এইটা যদি একটু পড়তেন, সার্জিক্যাল অ্যাসেপসিস আমি বারবারই কেন বলছি, দেখেন এটা হচ্ছে কত পেজে বললাম, ওখানে সুন্দর করে দেওয়া আছে যে হ্যান্ড ওয়াশিং এর প্রত্যেকটা জিনিসগুলো সার্জিক্যাল অ্যাসেপসিসের ক্ষেত্রে। এই যে মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল অ্যাসেপসিস গুলো দেখেন 98 পেজে। হ্যাঁ, ফান্ডামেন্টালস এর মধ্যে থেকে ওই একটা জায়গা থেকে আপনি যদি এইখানে একটু আসেন, দেখেন হ্যান্ড, এই যে হ্যান্ড ওয়াশিং, দেখেন দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক টু প্রিভেনশন হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন ইজ হ্যান্ড ওয়াশিং। হ্যান্ড ওয়াশিং এর এখানে প্রত্যেকটা জিনিস বলা আছে। দেখেন হ্যান্ড ওয়াশিং ইউজিং প্লেন সোপ অ্যান্ড ওয়াটার, শুধুমাত্র হ্যান্ড হাইজিন ইনক্লুডিং হ্যান্ড ওয়াশিং, সেটা হচ্ছে কি ইউজিং প্লেন ওয়াটার দিয়ে শুধু হ্যান্ড ওয়াশ করার জন্য। সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং ইউজিং, এই যে দেখেন মেডিকেটেড সোপ অ্যান্ড ওয়াটার, এই যে মেডিকেটেড সোপ এটাকে হচ্ছে কিসের সাথে কনসিডার করা হয়, এই যে হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল সোপের সাথে। তাহলে দেখেন আপনার এখানে সুন্দর করে বলা আছে যে হচ্ছে কি সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং এর ক্ষেত্রে হচ্ছে এই যে মেডিকেটেড সোপ ইউজ করতে হবে। আর এই যে দেখেন হচ্ছে হ্যান্ড রাবের ক্ষেত্রে আপনি হচ্ছে অ্যালকোহল বেস হ্যান্ড রাব করতে পারেন, ঠিক আছে? হ্যান্ড রাবের ক্ষেত্রে শুধু হাত ঘষণের ক্ষেত্রে আপনি অ্যালকোহল বেস। তাহলে দেখেন আপনাকে তো ইউজিং এই যে হচ্ছে অ্যালকোহল বেসড হ্যান্ড রাব 30 সেকেন্ডের জন্য, এটা শুধুমাত্র কিসের জন্য, এটা হ্যান্ড রাব, ঠিক আছে? আর হচ্ছে কি আপনার সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং এর ক্ষেত্রে আপনাকে হচ্ছে এই যে হচ্ছে মেডিকেটেড যে সোপ আছে সেটা ব্যবহার করতে হবে। দ্যাট ইজ কনসিডার্ড উইথ এই যে অ্যান্টিমাইক্রোবিয়াল সোপ ফর হচ্ছে কত মিনিট, এখানে 2 থেকে 5 মিনিট, হুইচ ইজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, তাহলে এই যে হচ্ছে সার্জিক্যাল অ্যাসেপসিসটা আছে এটা আপনার বাদ দিয়ে না, কোনোভাবে এটা বাদ দিয়ে না। টপিকটা 3 স্টার দিয়ে পড়েন, প্রত্যেকটা সেটের সাথে প্রশ্ন কমন, এই একটা টপিক একবারে, ঠিক আছে? তাহলে হচ্ছে সঠিক উত্তর কিন্তু আপনারা দিয়েছেন ইতিমধ্যে, সি দিয়েছেন, আটার বি দিয়েছিলেন, উইচ ইজ রং। পিউলি হচ্ছে দিয়েছেন সি দিয়েছেন, মারিয়া সি দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখেন এই প্রশ্নগুলো কিন্তু আপনি একবারেই কমন পাচ্ছেন, এবং এই যে দেখেন এখানে ভলিউম কোশ্চেন নাম্বার 63 যে এক্সপ্লেনেশন আছে ওই জায়গাতে আপনি পাবেন। দারুণ একটা কোশ্চেন। এইচডিইউ সম্পর্কে, হাই ডিপেন্ডেন্সি ইউনিট সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে তাহলে প্রশ্নটা একটু হয়তো কষ্ট হবে। তারপর আমরা একটু দেখি কয়েকটা অপশন বাদ দিতে পারেন। আমি বারবারই একটা জায়গাতে ফোকাস করছি যে আপনি কোন কোন অপশনগুলো বাদ দিতে পারেন, ঠিক আছে? কি বলছে দেখেন, উইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু রিগার্ডিং এইচডিইউ, অর্থাৎ হাই ডিপেন্ডেন্সি ইউনিট সম্পর্কিত সত্য তথ্য কোনটি, ঠিক আছে? আচ্ছা, ইট ইজ ফর পোস্টমর্টম কেয়ারের ক্ষেত্রে কি এইচডিইউ ইউজ করা হয়? হ্যাঁ, না, তাহলে দেখেন এটা আপনি বাদ দিতে পারছেন। ইট ইজ এ জেনারেল ওয়ার্ড, এইচডিইউ কি জেনারেল ওয়ার্ড? কোনোভাবেই তাহলে না, এটাও আপনি বাদ দিতে পারছেন।
ওয়ানলি ইউজ ফর প্যালিয়েটিভ পেশেন্ট। প্যালিয়েটিভ পেশেন্ট হচ্ছে লাইফ থ্রেটিং পেশেন্ট। লাইফ থ্রেটিং এর পেশেন্টকে আপনি এইচডিইউ ইউজ করবেন নাকি আইসিইউ ইউনিটে নেবে? তাহলে দেখেন এটাও বাদ যাচ্ছে। তাহলে দেখেন ইট প্রোভাইড হচ্ছে ইন্টারমিডিয়েট কেয়ার বিটুইন, এটা হচ্ছে কি মধ্যস্থ যে হচ্ছে আপনার কেয়ারটা কিসের মধ্যে, আইসিইউ এবং জেনারেল ওয়ার্ডের। দারুণ একটা জায়গা, আপনাকে আমি একটু দেখাই এখান থেকে। প্রশ্নটা হচ্ছে সি উত্তর। এবং দেখেন এই প্রশ্নটা কোথা থেকে আসছে, আপনারা ওই যে আমি রিসেন্টলি পড়াইছিলাম 97 পেজ, এগুলো পড়া শেষ হয়ে গেছে, যারা হচ্ছে ব্যাজে আছেন তাদের তো এগুলো অনেক আগে শেষ, তাই না? 97 পেজে দেখেন খুব দারুণ প্রশ্ন, এটা হচ্ছে আপনার একদম হুবহু একটা কোশ্চেন আসছে। দেখেন দ্য পেশেন্ট হচ্ছে আপনার 97 পেজে এই যে 10 নম্বর কোশ্চেনের এক্সপ্লেনেশন দেখেন, দ্য পেশেন্ট হুজ ক্লিনিক্যাল কন্ডিশন নিডস মনিটরিং সাপোর্ট অ্যান্ড লাস্ট 2 or more অর্গান, যখন 2 অথবা তারও অধিক হচ্ছে অর্গান যখন ফেইলিউর হয় বা হচ্ছে ইম্পেয়ার্ড হয় তখন কিন্তু আইসিইউতে নেওয়া হয়, তাই না? এখন এইখানে দেখেন সুন্দর করে বলা আছে যে হাই ডিপেন্ডেন্সি ইউনিট অর্থাৎ এইচডিইউ ইজ এ ইউনিট লোকেটেড ক্লোজ টু আইসিইউ। এটা কিসের সাথে হচ্ছে কানেক্টেড বা কিসের কাছাকাছি, আইসিইউ এর কাছাকাছি, বাট হোয়ার আর যেখানে পেশেন্ট ক্যান বি কেয়ার্ড ফর মোর এক্সটেন্সিভলি দেন নর্মাল ওয়ার্ড, যেখানে হচ্ছে কি সেটা আইসিইউ না, আইসিইউর মতো, আবার হচ্ছে কি নর্মাল ওয়ার্ড থেকে সেখানে একটু হচ্ছে কি আপনার ক্লোজলি মনিটর করা হয় বা হচ্ছে আপনার কি করা হয়, এখানে দেখেন যে কেয়ার ফর মোর এক্সটেন্সিভলি, হ্যাঁ এখানে খুব ক্লোজলি এক্সটেন্সিভলি হচ্ছে এটাকে মনিটর করা হয়। তার মানে কি এটা আইসিইউ না আবার নর্মাল ওয়ার্ডও না, এই দুইটার মাঝখানে, তাই না? তাহলে এইটা হচ্ছে আপনার 97 পেজ এবং এখানে হচ্ছে প্রিপারেশন অফ পেশেন্ট ইউনিটের মধ্যে যে টপিকটা আছে এখানে অনেকগুলো পাবেন। এখানে আরো কয়েকটা কমন কোশ্চেনগুলো আছে, দেখেন এই যে কালার কোডিং অফ মেডিকেল গ্যাসের যে কালার কোডিংগুলো আছে, হ্যাঁ বিশেষ করে এই যে হচ্ছে ইউএস কালার কোডগুলো, এখান থেকে 2-3টা জানতে পারেন। তার মধ্যে প্রথমত অক্সিজেন, এরপর হচ্ছে নাইট্রোজেন, মেডিকেল এয়ার, তিনটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট, তিনটাই হচ্ছে ইম্পর্টেন্ট, প্রথম তিনটা কালার কোডগুলো দেখে রাখবেন। তাইলে এটা হচ্ছে উত্তর কি হবে? তাহলে দেখেন যে ইট প্রোভাইডস ইন্টারমিডিয়েট কেয়ার, তাহলে এটার ইন্টারমিডিয়েট কেয়ার মধ্যস্থকারী কেয়ার কোন জায়গায়, বিটুইন আইসিইউ এবং হচ্ছে এই যে নর্মাল ওয়ার্ড, এই দুইটার মাঝখানে যে কেয়ারটা দেওয়া এইচডিইউ, ঠিক আছে? এটার সাথে হচ্ছে এটার তথ্য সত্য। তাহলে এটা কিন্তু হুবহু কমন কোশ্চেন, এগুলো একবারে সরাসরি দেওয়া আছে, টপিকগুলো কিন্তু এগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করে দিন প্লিজ। এই যে লাইভ শেয়ার করেন না কেন ভাই? এগুলো শেয়ার করলে কি ক্ষতি হবে, মানুষ খারাপ বলবে কি জানি, আপনারা কি চিন্তা করেন আল্লাহ পাকই জানে, আর আপনারাই জানেন। একটু শেয়ার করে দিন প্রত্যেকেই, আর শেয়ার করে একটু ডান লিখে দিন। ক্র্যাক দ্য লাইসেন্স একমাত্র টপিক ওরিয়েন্টেড বুক। ওকে, এরপরে প্রশ্ন কি আসছে দেখেন, এ পেশেন্ট উইথ ডায়াবেটিক কেটোসিডোসিস, তাই তো? মে এখানে শো অল অফ দ্য ফলোইং এক্সেপ্ট, আমি কেন যে বারবার তোদের পড়াই রে ভাই, এক্সেপ্ট গুলো একটু ভালোভাবে দেখে রাখিস, তাইলে হচ্ছে কি হবে, তাইলে হচ্ছে মেইন অ্যান্সার গুলো নিয়েও কমপ্লিকেশন হবে না, ব্যারিয়ার তৈরি হবে না, একই সাথে হচ্ছে প্রশ্নগুলো সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকবে। তাহলে দেখেন এ পেশেন্ট উইথ হচ্ছে এই যে ডিকিএ, ঠিক আছে, মে শোস অল অফ দ্য ফলোইং, তার মানে কি সবগুলা তার ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে, সব ক্লিনিক্যাল ফিচার্স গুলা তার মধ্যে থাকবে, ঠিক আছে? এরপরে হচ্ছে কি বলছে যে কোনটি ছাড়া, দেখেন কোনটি ছাড়া বাকি সবগুলা তার মধ্যে হচ্ছে উপস্থিত থাকবে। বলছে ফ্রুটি ব্রেথ, এরপর হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, একটা হচ্ছে কুসমাউল ব্রিথিং, আর একটা হচ্ছে কি ডিহাইড্রেশন। এখন এই যে হচ্ছে আপনার ডিকে এর ক্ষেত্রে একদম প্রথম যে পয়েন্ট, মানে 1 নম্বর প্রশ্ন 1 নম্বর এক্সপ্লেনেশনের প্রথম যে এক্সপ্লেনেশনের মধ্যে আছে, দেখেন যে জিনিসটা হয় সেটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া। তাহলে যেহেতু এখানে বলছে এক্সেপ্ট, যেটা দেখা যাবে না বা এটার সাথে সম্পৃক্ত না, তাহলে হাইপোগ্লাইসেমিয়া তো এটার সাথে সম্পৃক্ত না, এখানে হওয়ার কথা ছিল হচ্ছে কি হাইপার, তাই না? তাহলে দেখেন উত্তরটা হচ্ছে বি। আপনি এটা কোথায় পাবেন, বই দেখে নেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। দেখেন ডায়াবেটিস মেলিটাস, ইনসিপিডাস এবং হচ্ছে কেটোসিডোসিস, এই তিনটা একটু দেখে নিন। 235 পেজ, 235 পেজে শুধু এই টপিকটা নিয়ে দেওয়া আছে, এখানে প্রত্যেকটাই দেওয়া আছে ক্লিনিক্যাল ফিচার্সগুলো, হাইপোগ্লাইসেমিয়ার ক্লিনিক্যাল ফিচার্সগুলো কি কি, এই যে দেখেন একদম প্রথমে এখানে দেওয়াই আছে যে ইট ক্যারেক্টারাইজড বাই আনকন্ট্রোলড হাইপারগ্লাইসেমিয়া, মেটাবলিক অ্যাসিডিওসিস, হ্যাঁ, ইনক্রিজ প্রোডাকশন অফ কেটোনস, ঠিক আছে? তাহলে দেখেন একদম প্রথমেই দেওয়া আছে একদম ক্যারেক্টারাইজের মধ্যে, এই যে কেটোসিডোসিসের মধ্যে একদম প্রথম কোশ্চেনগুলো সুন্দর করে দেওয়া আছে, টপিকটা পড়ে ফেলেন। এটা হচ্ছে বই সবাই বই সম্পর্কে জানতে চাচ্ছেন, এটা হচ্ছে ক্র্যাক দ্য লাইসেন্স, যার 3টা ভলিউম, এটা হচ্ছে পার্ট 1, এটা হচ্ছে কমলা কালারেরটা 2, আর হচ্ছে রেড কালারটা হচ্ছে 3, হ্যাঁ এটা হচ্ছে ভলিউম 3। এখানে হচ্ছে এটা কিন্তু অনেকেই মনে করেন যে বিএসসি কি ডিপ্লোমা কি হচ্ছে মিডওয়াইফারি, না, এটা হচ্ছে টোটালি অ্যাকর্ডিং টু আইসিএন, একদম ইন্টারন্যাশনাল নার্সিং কাউন্সিল অনুযায়ী, কিন্তু এখানে প্রত্যেকটা টপিক বেসড কোশ্চেনগুলো সম্পূর্ণভাবে সাজানো, ঠিক আছে, একদম পূর্ণভাবে সাজানো। এখানে মানে নট অনলি স্পেসিফিক ফর কোর্সেস, হ্যাঁ এখানে হচ্ছে এটা কি সবার জন্য, ঠিক আছে,
একটা স্পেসিফিক কোর্সের জন্য না, এটা কিন্তু একবারে প্রত্যেকে ইউজ মানে এটা পড়তে পারবেন। ববি রয় শেয়ার করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? বি হবে। ক্লিয়ার? ওকে, একটা জায়গা দেখেন আপনারা অ্যান্সার করতে পারবেন এগুলা। দেখেন ইমিডিয়েট নিউবর্ন কেয়ার ইনক্লুড, নিউবর্ন কেয়ারের হচ্ছে ইমিডিয়েট কেয়ার কোনটা হবে? হ্যাঁ, ইমিডিয়েট কেয়ার কোনটা হবে? দেখেন ড্রাই, স্টিমুলেট অ্যান্ড হচ্ছে ডিলে কট ক্লাম্পিং, নাকি এখানে বাদ বিফোর স্কিন টু স্কিন? এটা প্রত্যেকে জানেন যে হচ্ছে আপনার স্কিন টু স্কিনের আগে কি আপনি বাদ দিবেন না, এখানে তো আপনি বাদ দিতে পারবেন না। এরপরে কি বলছে দেখেন অ্যাগ্রেসিভলি আপনি হচ্ছে হচ্ছে এখানে কি রেসিসিটেশনের প্রয়োজন হয়, তাই না? রেসপিরেটরি রেসিসিটেশনের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাগ্রেসিভলি কিছুই করতে পারবেন না, তাই না? তাহলে এটাই বাদ যাচ্ছে। এরপর দেখেন সেপারেট ফ্রম মাদার, আপনি কি মার থেকে আলাদা করে ফেলবেন? না, এটাও করবেন না। এখানে কি করতে হবে? আরো মায়ের সাথে কি অ্যাটাচ করে দিতে হবে, স্কিন টু স্কিন অ্যাটাচ করতে হবে, তাই না? তাহলে দেখেন আপনি কিন্তু প্রশ্নগুলো দেখে যে আসলেই আপনি পারেন না এরকম কিন্তু না, আপনি একটু বুঝে অ্যান্সার করেন। যারা পরীক্ষা দিবেন মাথা ঠান্ডা করে পরীক্ষার মধ্যে, পরীক্ষার হলে যে মাথাটা একটু ঠান্ডা রাখেন। বিশেষ করে হচ্ছে আপনাদের তো এই জিনিসটা সব থেকে বেশি থাকে যে যে গল্প করা, যে এই তুমি এটা পড়ছো, তুমি ওইটা পড়ছো, তুমি কি পড়ছো, তুমি কি বই পড়ছো। ভাই যা পড়ার পড়ছেন আলহামদুলিল্লাহ, যেটুকু আল্লাহ দিছে সহায় হয়েছে সেটুকুই আপনি পড়ছেন। তবে পরীক্ষার ক্ষেত্রে ওই জায়গাতে একটু ঠান্ডা থেকে আগে থেকে প্রিপারেশন নেবেন যে আমার প্রশ্নগুলো এই ক্যাটাগরাইজড হবে, তো আমি এইভাবে অ্যান্সার করব। আগে থেকে এই জিনিসটা আপনি প্রিপেয়ার্ড হবেন, হয়ে আপনি হচ্ছে কোন অপশনগুলো বাদ দেওয়া যায় প্রশ্নের ক্ষেত্রে, যেহেতু এগুলো ক্লিনিক্যাল বেস কোশ্চেন। সো আপনি কোন অপশনগুলো বাদ দিতে পারেন সেইগুলো বাদ দিবেন, দিয়ে খুব ঠান্ডা মাথায় ভেবে অ্যান্সারটা করে আসবেন, ঠিক আছে? এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন এই সাইডে আপনার ধরেন যে এটা প্রশ্ন আর এই সাইডে আপনার ওএমআর, ঠিক আছে? আপনার হচ্ছে ওএমআর, তো ওএমআর এর ক্ষেত্রে এখানে যে বোল্ডগুলো আছে, ঠিক আছে, এখানে খালি ঘরগুলো আছে, এটা ধরেন এই অ্যান্সার, তো এটা দেখে সুন্দর করে এইখানে দেখে অ্যান্সার করেন। এবং এটা যে 11 নম্বর কোশ্চেন, এটাও দেখে অ্যান্সার করেন। অনেক সময় কি হবে যে প্রশ্ন যদি আপনি স্কিপ করেন, একটার পরে আরেকটায় চলে যান, দেখা যাচ্ছে আপনি 10 স্কিপ করলেন, তো 10-এর কিন্তু গোলগুলা ফাঁকা আছে, তাই না? তো আপনি প্রশ্ন দেখতেছেন 11, আপনার খেয়াল নাই, আপনি 10-এর অ্যান্সার দিয়ে ফেলছেন। এই ভুলটা যেন না হয়, কেননা এখানে জানা একটা প্রশ্ন হুবহু আপনার কাটিং হয়ে যাবে, তাই না? যে এই প্রশ্নটার হয়তো আপনি অ্যান্সার দিতে পারতেন, আবার পরে দেখা যাচ্ছে আপনি 11 দিলেন, বা আপনি কিন্তু ভুল করে ফেলবেন। তো এই জায়গাটা যেন একটু মাথা ঠান্ডা করে দেখেন, পরীক্ষার হলে অন্তত সিচুয়েশনটা কন্ট্রোল করেন, আপনি মাথা ঠান্ডা রাখেন, হাইপারটেনসিভ হবেন না একবারেই। এবং এটা হচ্ছে আপনারা কোথায় পাবেন দেখেন, ভলিউমে পেজ নাম্বার হচ্ছে এই ভলিউম 2, এখানে পেজ 130, কোশ্চেন নাম্বার 3, মানে ভলিউম 2 থেকে আসছে, পেডিয়াট্রিক নার্সিং থেকে, ঠিক আছে? আচ্ছা, ভলিউম 2 মধ্যে হচ্ছে পেডিয়াট্রিক নার্সিং 130 পেজ। এবং দেখেন ওইখানে হচ্ছে আপনি কেন হচ্ছে ড্রাই রাখবেন, স্টিমুলেট রাখবেন, যেন হচ্ছে শ্বাস প্রশ্বাসটা ঠিকভাবে নিচ্ছে কিনা, এরপর হচ্ছে আপনার হ্যান্ড রাব করতে হবে, বা হচ্ছে আপনার পায়ের তালুতে হচ্ছে ঘষতে হবে, তাই না? এই সমস্ত কিন্তু ম্যানেজমেন্টগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে 130 পেজ, তাই তো? দেখেন অ্যান্টিনেটাল কেয়ারের মধ্যে এগুলো সব দেওয়া আছে, যে পেডিয়াট্রিক নার্সিং, নিউবর্ন এন্ড ইনফ্যান্ট, আপগ্রেড স্কোর, বার্থ মার্কস, এখানে নিউট্রিশন রিফ্লেক্স, এই যে এজেন্সিয়াল নিউবর্ন কেয়ার, এই যে দেখেন এজেন্সিয়াল নিউবর্ন কেয়ারের মধ্যে হুবহু কোশ্চেনটা নাই, তবে আপনি যে কাজটা করতে পারেন দেখেন হুবহু কোশ্চেন নাই, তাহলে এখানে দেখেন যে এই প্রত্যেকটা প্রশ্ন পড়লে আপনার এটা সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা আসে যাবে। দেখেন if the newborn does not breathing immediately after birth, the হচ্ছে tactile stimulation, দেখেন বাই হচ্ছে জেন্টালি স্ল্যাপিং অর হচ্ছে ফ্লেকিং অন দ্য সোল অর ফিট, রাব করতে হবে, ট্যাঙ্ক ব্যাক, এইগুলোতে হচ্ছে স্টিমুলেট করতে হবে ব্রিথিং এর জন্য, হ্যাঁ, টু স্টিমুলেট ব্রিথিং। তাহলে দেখেন এই জায়গাগুলো, এরপর হচ্ছে কি করতে হবে, শুকনো শুষ্ক রাখতে হবে। এখানে দেখেন এখন এখান থেকে পড়লে প্রত্যেকটা জায়গায় আপনি একদম ক্লিয়ার হয়ে যাবে, যে এয়ার ওপেন রাখতে হবে, এরপর হচ্ছে রুটিন কেয়ার 4টা, এই যে দেখেন রুটিন কেয়ার আছে না, এই যে কনসিস্ট অফ 4 স্টেপ, 4টা ধাপ, যেখানে হচ্ছে এই যে ড্রাই স্কিন, স্কিন টু স্কিন, প্রথমে হচ্ছে ড্রাইং করতে হবে, এরপর হচ্ছে কি করতে হবে দেখেন স্কিন টু স্কিন, ঠিক আছে? এরপর হচ্ছে দেখেন যে হচ্ছে কন্ট্যাক্ট নিউবর্ন, মায়ের সাথে হচ্ছে তার স্কিন টু স্কিন লাগাইতে হবে, হেড লো পজিশনে রাখতে হবে, অ্যান্ড কি বলছে জেন্টাল সাকশন, হ্যাঁ, দেখেন এখানে সাকশনটা দিতে হবে, তবে অ্যাগ্রেসিভলি কিছুই করা যাবে না, ওকে না? তাহলে এটা কিন্তু আপনারা সঠিক উত্তর দিয়েছেন, এ হবে উত্তর। ওকে, পরের প্রশ্নটা দেখেন, হুবহু কোশ্চেন, এটা বইয়ে একদম এইভাবেই আছে কোশ্চেনটা। কি বলছে দেখেন, ইন কেস অফ ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশন, ওই যে ব্লাড ট্রান্সফিউশন থেকে আসছে, কিন্তু ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশন, তাহলে এক হচ্ছে কোন জায়গা থেকে আসছে দেখছেন, রিয়াকশন তো অবশ্যই আপনাকে পড়তে হবে, মানে অ্যাজ ইউজুয়াল জেনারেল ওয়ার্ডগুলো বা ক্রিটিক্যাল ওয়ার্ডগুলোতে যে যে কার্যক্রমগুলো হয়, ম্যানেজমেন্টগুলো কি, নার্সিং ম্যানেজমেন্টগুলো কি, এইগুলো সম্পর্কে একদম বেসিক জায়গাগুলো থেকে আসছে, তবে এইগুলো ওইভাবে আমরা সচরাচর পড়ি না, সো আমাদের এইগুলো প্রশ্ন আকারে পড়া উচিত কেন, এটা আশা করছি এখন বুঝতে পারছেন। তাহলে কি বলছে দেখেন, ইন কেস অফ ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশন, যদি কোনো কারণে কোনো ক্ষেত্রে যদি হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন ক্ষেত্রে কোনো রিয়াকশন হয়, দ্য ফার্স্ট হচ্ছে এটা হবে নার্সিং, ঠিক আছে, ডাব্লিউ হয়ে গেছে, এটা হচ্ছে দ্য নার্সিং অ্যাকশন ইজ টু, আপনার প্রথম নার্সিং অ্যাকশনটা কি হবে, নোটিফাই দ্য ফিজিশিয়ান, আপনি কি ফিজিশিয়ানকে জানাইতে যাবেন, স্টপ দ্য ট্রান্সফিউশন, আপনি ট্রান্সফিউশন বন্ধ করবেন, নাকি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটেড অ্যান্টিহিস্টামিন, নাকি হচ্ছে আপনি আগে অ্যান্টিহিস্টামিনস দিবেন, আসলে কি রিয়াকশন সেটাকে আপনাকে বুঝতে হবে, এটা কি হচ্ছে সেপটিক, নাকি হচ্ছে এটা হচ্ছে আপনার
কোন ধরনের রিয়াকশন হচ্ছে সেটা তো আপনার দেখতে হবে, অ্যান্টিবায়োটিক কিনা সবগুলো দেখে নিতে হবে, তাই না? এরপরে কি বলছে দেখেন, স্লো দা হচ্ছে ইনফিউশন, আপনি ইনফিউশনটা আবার স্লোলি দেবেন। তাহলে এইখানে হচ্ছে আপনারা এটা হচ্ছে আপনারা অ্যান্সার করেন আর আমি এটা দেখাই দিচ্ছি। ব্লাড ট্রান্সফিউশনে গেলে এইগুলো একদম হুবহু কোশ্চেন আছে, এটা মানে যেভাবে আছে কোশ্চেন এইভাবেই দেওয়া আছে। ব্লাড ট্রান্সফিউশন 148 পেজ। প্রত্যেকে একটু অ্যান্সার করেন, উত্তরটা কি হবে ঝটপট অ্যান্সার করেন। আমি আমি একটা জিনিস মাঝে মাঝে চিন্তা করি, এই যে বিভিন্ন প্রশ্নগুলো সাজায় আর যে ব্যাজের স্টুডেন্টগুলো তো এগুলো পড়ে ফেলতেছে, এরা খালি চিন্তা করতেছে নাকি যে কবে শেষ হবে আমাদের, হ্যাঁ লাইসেন্স দেওয়ার পরে হারাই দিব, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন এখানে হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে রিয়াকশনগুলো কোন কোন ধরনের রিয়াকশন হতে পারে সেগুলো কিন্তু এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, এগুলো কিন্তু আপনারা একই সাথে হচ্ছে দেখে নেবেন। এই যে হচ্ছে দেখেন এখানে বেসিক টাইপ অফ ট্রান্সফিউশন রিয়াকশনগুলো কি কি, এই যে দেখেন ফেব্রিল হচ্ছে হতে পারে, হেমোলাইটিক হতে পারে, এরপর দেখেন অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, এই যে দেখেন অ্যানাফাইলেটিক রিয়াকশন হতে পারে। কোন কোন রিয়াকশনগুলো হতে পারে তার হচ্ছে ক্যারেক্টারিস্টিকগুলো কি কি, কোন বৈশিষ্ট্যগুলো দেখা দেয়, এই রিয়াকশনটা ভালোভাবে। আর নার্সিং অ্যাকশন ইনভলভ ট্রান্সফিউশন রিয়াকশন যদি হয় তাহলে প্রথম কাজ হচ্ছে স্টপ দ্য ব্লাড ট্রান্সফিউশন ইমিডিয়েটলি, প্রথমে হচ্ছে বন্ধ করবেন। এখানে সরাসরি প্রশ্নগুলো একদম হুবহু প্রশ্ন দেওয়া আছে এখানে দেখেন। ওকে, বিদিছেন 12 বিদিছেন। দেখেন প্রশ্নগুলো কিন্তু বুঝে বুঝে অ্যান্সার করেন আপনারা। কে কে অ্যান্সার করছেন একটু দেখি। মেহরুন প্রথমে দিয়েছেন হচ্ছে আয়াতি জাহান, রাবু দিয়েছেন বি, মিরানা মিম দিয়েছেন হচ্ছে বি দিয়েছেন, মেহরুন দিয়েছেন বি, হালিমা আফরোজ দিয়েছেন বি, রাসেল দিয়েছেন বি, পদ্মপাতা শিশির দিয়েছেন বি, মুক্তামণি দিয়েছেন বি, মারিয়া এশা দিয়েছেন বি, প্রিয়াঙ্কা বি দিয়েছেন, লিমা দিয়েছেন বি, মুর্শিদা আক্তার বি দিয়েছেন, পিউলি দাস বি দিয়েছেন, তামান্না বেগম দিয়েছেন, ঠিক ঠিক রাসেল শেয়ার করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এরপর হচ্ছে মাহফুজা আক্তার বি দিয়েছেন, বিনা দিয়েছেন হচ্ছে বি, হাজেরা দিয়েছেন বি, একই সাথে হচ্ছে আনিশা বি দিয়েছেন। আচ্ছা, অ্যাকোসমিস্ট সেপ্রিক দিয়েছেন হচ্ছে বি। তাহলে সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন এবং এখানে সরাসরি প্রশ্নটা আপনি পেয়ে যাবেন ভলিউম 1 এর মধ্যে। এরপরের প্রশ্নটা আমরা একটু দেখি, প্রশ্নগুলো দেখি তারপর হচ্ছে আমরা অ্যান্সার করি, ঠিক আছে? কি বলছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ প্রেস ডিউরিং ম্যাস ক্যাজুয়ালিটি ইনসিডেন্ট, ঠিক আছে? কি বলছে যে ম্যাস ক্যাজুয়ালিটি ইনসিডেন্ট অর্থাৎ কি হচ্ছে আপনার গণহত্যার ক্ষেত্রে, ঠিক আছে? এখানে বলা হচ্ছে যে হচ্ছে স্টেপ প্রেস ডিউরিং, আপনি হচ্ছে কোন কাজটা প্রথমে করবেন আপনি যেখানে গণহত্যা চলছে বা প্রচুর পরিমাণে, হ্যাঁ ম্যাস ক্যাজুয়ালিটি মানে তুফান মারামারি বেঁধে গেছে, একবারে জগা খিচুড়ি অবস্থা। মনে করেন ব্রাহ্মণবাড়িয়ায় ঝগড়া বেঁধে গেছে, এখন ব্রাহ্মণবাড়িয়ায় ঝগড়া বেঁধে গেলে কি হবে, এক গ্রাম টু আরেক গ্রাম, তাই তো? ব্রাহ্মণবাড়িয়ার কেউ থাকলে আবার নেগেটিভলি নিয়েন না, তো এক গ্রাম টু আরেক গ্রাম মারামারি হচ্ছে, কেউ কাউরে বর্ষা ছুঁড়ে মারতেছে, কেউ কাউরে কিল ঘুষিত আছে, এটা তো কমন, ঢিল ছুঁড়ে মারতেছে, হ্যাঁ কেউ টিন নিয়ে বের হয়ে আইছে আর কি। এরপরে হচ্ছে মানে এন্ডু বেন্ডু দিয়ে একবারে ছোট খাটো মাঝারি বুড়া যে যেইভাবে আছে, লুঙ্গি প্যান্ট শার্ট পরে মোটামুটি মারামারি, কেউ চাকরিতে যাচ্ছিল টাইটাই বাদা সেও এসে মারামারি করতেছে, এরকম একটা অবস্থা। এইরকম একটা জায়গায় আপনি আপনি ওই জায়গাতে আছেন অ্যাজ এ নার্স হিসেবে, আপনার প্রথম কাজ কি হবে একটু অ্যান্সার করে ফেলেন। স্টেট সিপিআর ওয়ান ওভাল অল ভিকটিমস, এখানে যে ধরনের ভিকটিম আছে সবার কি সিপিআর দিবেন? দেখা যাচ্ছে কারোর মাথায় বর্ষা গেতে গেছে, কারোর এই জায়গায় বর্ষা গেতে গেছে, আপনি কি তার সিপিআর দিবেন? আচ্ছা, এরপরে কি বলছে, আইডেন্টিফাই অ্যান্ড ট্রিট দ্য মোস্ট ইনজুর্ড, আপনি হচ্ছে আইডেন্টিফাই করবেন কার কোন ধরনের ইনজুরি এবং তাকে সেই অনুযায়ী হচ্ছে আপনি কি করবেন, ফার্স্ট এইড দিবেন। এরপরে কি বলছে, শর্ট পেশেন্ট বেসড অন সিভারিটি, নাকি হচ্ছে আপনি পেশেন্ট আলাদা আলাদা করবেন যে এর এই সমস্যা এর এই সমস্যা, এরকম করে করে আপনি আলাদা আলাদা করে ভাগ করবেন। আচ্ছা, আর একটা কি বলছে, কল ফর অ্যাম্বুলেন্স, আপনি অ্যাম্বুলেন্সকে কল করবেন। প্রত্যেকে একটু অ্যান্সার করেন, দেখেন প্রশ্নগুলো আপনি পারতেন কিনা বা আপনি বুঝে অ্যান্সার করলে পারবেন কিনা, এইটাই হচ্ছে কিন্তু আমার মেইন ফোকাস। আমি বারবারই বলছি যে এই জায়গাতে ফোকাস করলে কি যে আপনি বুঝতে পারতেছেন যে আমার এই ধরনের প্রশ্ন আসবে, আমি বুঝে অ্যান্সার করবো, অপশনগুলো বুঝে অ্যান্সার করবো। ওকে, ব্রাহ্মণবাড়িয়ার কেউ আছেন? থাকলে তো আপনার এই দায়িত্ব পালন করা লাগবে। প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করে দিন প্লিজ, প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দেন এবং প্রশ্নগুলা বুঝে অ্যান্সার করেন। আমার কথা হচ্ছে আপনি প্রশ্নগুলো বুঝে অ্যান্সার করেন, মাথা ঠান্ডা করে সুন্দর করে অ্যান্সার করেন, ঠিক আছে? দেখেন এই প্রশ্নের জন্য যে আপনাকে হুবহু বইয়ে প্রশ্ন থাকতে হবে এরকম কিন্তু কোনো ইস্যু নাই। আচ্ছা, 13 বি দিয়েছেন মাহফুজা, প্রিয়াঙ্কা দিয়েছেন বি, ববি দিয়েছেন বি, অ্যাকোসমিস দিয়েছেন হচ্ছে বি, আচ্ছা পিউলিদার দিয়েছেন বি, পদ্মবতা শিশির, রাইসা মেহজাবিন মৌ দিয়েছেন বি, মুর্শিদা আক্তার, তারপর হচ্ছে মারিয়া এশা, মুক্তা, তামান্না বেগম, প্রত্যেকে বি দিয়েছেন। মানে প্রশ্ন তো তাইলে আপনি বুঝতেছেন, এইটা হচ্ছে মুখ্য বিষয়, মানে মেইন ফোকাস আজকের ক্লাসে যে আপনি বুঝতেছেন। একই সাথে আমি টপিকগুলো বলে দিব ইনশাল্লাহ, যাদের কাছে বই আছে
শেষে আমি 3টা ভলিউম থেকে হচ্ছে আপনাকে একদম স্পেসিফিক টপিকগুলো বলে দিচ্ছি, ওইগুলো দাগায় পড়ে যান, পড়ে এসে বের হয়ে শুক্রবারে পরীক্ষা দিয়ে একটু দোয়া করেন, এটা হচ্ছে মূল বিষয়। তাহলে দেখেন আপনি প্রথম যে কাজটা করবেন, দেখেন 2টা পয়েন্ট, আপনি হচ্ছে সিপিআর সবাইকে দিবেন না, অ্যাম্বুলেন্স আগে বলবেন না, যেহেতু অন দ্য স্পট আপনি, তাই না? প্রথমে কি হবে দেখেন, আপনি 2টা জায়গাতে আপনার কনফিউজ হতে পারে, এই 2টার মধ্যে আপনি ক্লিয়ার করবেন কিভাবে, আইডেন্টিফাই অ্যান্ড ট্রিট দ্য মোস্ট ইনজুর্ড, যারা আপনি আইডেন্টিফাই করবেন যে সব থেকে ক্রিটিক্যাল অবস্থা থেকে এবং মোস্ট ইনজুর্ড যেগুলো আছে তাদেরকে আপনি কি করবেন, তাদেরকে হচ্ছে আপনি আগেই কেয়ার দিবেন, ঠিক আছে, আইডেন্টিফাই করে ট্রিট করবেন। আর একটা হচ্ছে শর্ট পেশেন্ট বেসড অন সেভারিটি, এই শর্ট পেশেন্ট বেসড অন সেভারিটি হয় কিন্তু আপনার হচ্ছে আপনার যখন হসপিটালাইজ থাকে তখন হচ্ছে কোন পেশেন্ট কেমন অবস্থাতে, তারপর হচ্ছে তাদেরকে শর্ট করা হয়, যাদের আইসিইউতে প্রয়োজন আইসিইউতে, যাদের হচ্ছে এইচডিইউতে প্রয়োজন তাদের এইচডিইউতে, যাদের হচ্ছে সিসিইউতে প্রয়োজন তাদের সিসিইউতে, এইখানে তারপরে হচ্ছে যে আগে সবাইকে কি করতে হবে, ইনিশিয়ালি হচ্ছে আপনার ওই জায়গা থেকে আউট অফ রিক্সে নিয়ে আসতে হবে, তারপরে হচ্ছে আপনি শর্ট করে করে আলাদা আলাদা করে ভাগ করবেন, ঠিক আছে? তাহলে আপনার অ্যান্সার হবে হচ্ছে বি, সিউ কিন্তু এখান থেকে বাদ যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা শেয়ার করে দিয়েছেন। শামিমা, মেবি শামিমা শেয়ার করেছেন, প্রিয়াঙ্কা বিশ্বাস শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ বোন। এই যে শেয়ার করে দিয়েছেন, আপনারা একটু শেয়ার শেয়ার করছেন, এতেই তো অনেকটা, মানে আমি তো নিজেই হচ্ছে এখান থেকে ইন্সপায়ার্ড হই। আচ্ছা, এটা হচ্ছে হুবহু আমাদের বইয়ে নাই, যা নাই তা নাই, যা আছে তা আছে, তবে দেখবেন যে 5টা 6টার বেশি, 5টা 6টা প্রশ্ন টু, মানে বিসেট থেকে বাকি সবগুলাই আছে। ওকে, এরপরে হচ্ছে কি বলছে, দারুণ একটা কোশ্চেন আসছে, দেখেন, এ পেশেন্ট উইথ ইউরেটিসিরিয়া উইল প্রেজেন্ট, মানে এখানে হচ্ছে ইউরেটিসিরিয়ার ক্ষেত্রে হচ্ছে, ইউরেটি ক্যারিয়ার ক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে কোন জিনিসগুলো উপস্থিত থাকবে, এইচসি থাকবে, র্যাশ থাকবে, হ্যাঁ, একই সাথে হচ্ছে হিপস, আর হচ্ছে এখানে রেড পিম্পলস হবে, নাকি এখানে হচ্ছে স্কেলি পেটস থাকবে, নাকি এখানে হচ্ছে অজিং ব্লিস্টার থাকবে। খুব দারুণ একটা প্রশ্ন। এইটা আপনি পাবেন হচ্ছে কয়েকটা জায়গাতে, আমি দেখাই দিই একটু হচ্ছে কোন জায়গা থেকে প্রশ্নটা আসছে, একটু দেখেন। কি দিছেন, বি দিছেন, রেড পিম্পল হবে 14 এ দিছেন, হ্যাঁ, রাসেল মিয়া হচ্ছে এ দিচ্ছেন, না না, এটা হচ্ছে মারিনা, মিম দিয়েছেন হচ্ছে এ। বাহ, আপনারা তো দারুণ অ্যান্সার করতেছেন, মাশাআল্লাহ, ফাটাই একখান পরীক্ষা দিয়েছেন, হ্যাঁ, দিয়ে এসে জানায়েন, আর পসিবল ফোন চুরি টুরি করে ঢুকাই ছবি উঠাই নিয়েছেন প্রশ্নের, আমি সলভ করে দিব ইনশাল্লাহ, একদম মানে আপনাকে দেখাই দেখাই সলভ করে দিব ইনশাল্লাহ। এই যে দেখেন, 267 পেজে সুন্দর করে এখানে দেওয়া আছে, এই যে হচ্ছে কি ইউরেটিকারিয়া হচ্ছে, এখানে হচ্ছে হিপস আর হচ্ছে কি নিটেল র্যাশ, ঠিক আছে, এই যে দেখেন, হিপস হয় অথবা হচ্ছে এখানে আর হচ্ছে নিটেল র্যাশ, এটাকে বলা হয় একই সাথে। এখানে হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন মার্ক বাই মাল্টিপল সোয়েলিং ইন দ্য স্কিন ওয়াইলস হচ্ছে ইন্টেন্সিভলি এইচসি থাকে, ঠিক আছে। তাহলে দেখেন এইচসি এবং হচ্ছে হিপস একই সাথে হচ্ছে এখানে হচ্ছে কি এই যে রেইজড ওয়েলস, ঠিক আছে, এগুলো সবই থাকে। তাহলে এখানে এটা হচ্ছে আপনার কোন টপিক, এই টপিকগুলো ধরে ধরে আমি বারবারই বলতেছি, কিন্তু দেখেন টপিকটা কিরকম, কোন টপিক থেকে প্রশ্নটা আসছে, মজার একটা বিষয় দেখেন, সিরোসিস অফ লিভার, ঠিক আছে, লিভার সিরোসিস থেকে কিন্তু এই কোশ্চেনটা আসছে। এবং এইগুলো দেখেন আপনার এই যে নার্সিং ইন্টারভেনশনগুলো বা ম্যানেজমেন্টগুলো, এই জায়গাগুলো থেকে কিন্তু মূলত প্রশ্নগুলো হচ্ছে। সো এই জায়গাগুলো একটু পড়তেকেই মার্ক করে করে টপিকগুলো পড়েন, তাহলে সিরোসিস অফ লিভার, ঠিক আছে, এটা হচ্ছে 267 পেজ, আপনারা পেজের কর্নার ভাঁজ করে রাখতে পারেন, ওইগুলো আবার একবার করে রিভিশন দিয়ে পড়ে ফেলতে পারেন, পাশাপাশি ওই টপিকগুলো ফোকাস করবেন, ঠিক আছে, যাদের কাছে বই আছে। হ্যাঁ, তাহলে উত্তর হবে হচ্ছে এ। কোথায় আছে, ভলিউম 1, পেজ নাম্বার হচ্ছে 267, 24 নম্বর কোশ্চেন। আচ্ছা, এরপরে হচ্ছে এই আর একটা জায়গা, দেখেন প্রশ্নগুলো পারবেন কিনা, দেখেন, বেস্ট ওয়ে টু প্রিভেন্ট প্রেশার আলসার, বা ডেকুবিটাস আলসার, এগুলো আলাদা করে টপিক দেওয়া আছে, এগুলা বেস্ট ওয়ে টু প্রিভেন্ট, হ্যাঁ, প্রতিরোধ করা প্রেশার আলসার ইন অর্থোপেডিক পেশেন্টের ক্ষেত্রে প্রেশার আলসার প্রতিরোধ করার জন্য আপনি কোন কাজটা করবেন, কোন হচ্ছে ওয়েটা সবথেকে, ডেলি বাথ, প্রতিদিন গোসল দিবেন, ফ্রিকুয়েন্ট টার্নিং অ্যান্ড স্কিন চেক, ক্রমাগত হচ্ছে আপনি হচ্ছে মুভমেন্ট করবেন, একই সাথে হচ্ছে কি আপনি স্কিন চেক করবেন, কি বলছে, রাইস ফুড অন বেড, পায়ের হচ্ছে বেডের রাইস ফুড, পা উঁচু করে দিবেন বেডের উপরে, ঠিক আছে, ইউজ হচ্ছে কি রেস্টুরেন্টস, প্রত্যেকে এটার একটু অ্যান্সার করে ফেলেন।
প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 15 নম্বর উত্তর কি হবে তাহলে? সি দিয়েছেন। আচ্ছা, অপশনগুলো আমরা একটু দেখি। 15 বিও দিয়েছেন। আচ্ছা, বি দিয়েছেন, সি দিয়েছেন। পা কি বেডের উপরে উঠাই দিবেন তাইলে কি আপনার? না, এখানে পা যদি উঁচু করে দেন বা হচ্ছে আপনি যদি ফর এক্সাম্পল হচ্ছে এখানে অর্থোপেডিক পেশেন্টের ক্ষেত্রে, ঠিক আছে, বা আপনি যদি মানে এদিকে থেকে হচ্ছে আপনি সেটিং পজিশনে দেন বা হচ্ছে ফলোয়ার পজিশনে দেন, তাহলে এখানে কি ফ্রিকশন হওয়ার সম্ভাবনা থাকবে। ফ্রিকশন হলে তো তাহলে এখানে হচ্ছে ফ্রিকশনাল যে প্রেশার আছে এটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই না? তাহলে এটা করা যাবে না। রাইস হচ্ছে কি উঁচু করা যাবে না বা হেড এলিভেটেড করা যাবে না, ঠিক আছে। ডেইলি বাথ প্রতিদিন হচ্ছে কি অর্থোপেডিক পেশেন্টের ক্ষেত্রে প্রতিদিন বাথ দেওয়া পসিবিলিটি হতে পারে। ইউজ অফ রেস্টুরেন্ট অর্থাৎ আপনি হচ্ছে কি যে কোনো কাজে হচ্ছে বাধা দিবেন না, তাহলে বাকি যেটা থাকতেছে কি ফ্রিকোয়েন্ট টার্নিং অ্যান্ড স্কিন চেক। এটা একদম হুবহু প্রশ্ন আসে হচ্ছে আপনার ওই যে দেখেন হচ্ছে 114 পেজে এখানে হচ্ছে ওই যে ডেকুবিটাস আলসার অথবা হচ্ছে প্রেশার আলসার, ওই জায়গাতে হুবহু প্রশ্ন এটা। দেখেন বি 114 পেজ, এইটা কিন্তু এইটা উভয়ে মানে প্রত্যেকটা সেটে এই জায়গা থেকে প্রশ্ন আসছে। টপিকটা খুব ভালোভাবে মার্ক করে পড়েন এটা। এবং হচ্ছে দেখেন আমি সকালেও বলতেছিলাম যে আপনি হচ্ছে এই যে বেড শোর অথবা হচ্ছে ডেকুবিটাস আলসার, এখানে প্রেশার আলসার সুন্দর করে দেওয়া আছে। এখানে কিভাবে প্রিভেন্ট করবেন না করবেন, এই যে দেখেন শেডিং ফোর্স এই সাইডে এসে হচ্ছে শেষের দিকে দেখবেন যে ম্যানেজমেন্টগুলো দেওয়া প্রত্যেকটা জায়গাতে হচ্ছে এখানে কোন স্কেল ব্যবহার করা হয়, বার্ডেন স্কেল, ঠিক আছে। এরপর হচ্ছে দেখেন এইখানে শেষের দিকে ছিল এই যে দেখেন ইউজ স্পেশাল ম্যাট্রিক্স অ্যান্ড বেড, হ্যাঁ। এরপর হচ্ছে এখানে আপনি কি কি প্রিন্সিপাল ম্যানেজমেন্টগুলো কি কি আছে এখানে প্রত্যেকটা দেওয়া আছে। দেখেন যে হচ্ছে কি কি করবেন বা হচ্ছে ফ্রিকুয়েন্ট আপনি কি করবেন, যে হচ্ছে ফ্রিকুয়েন্ট আপনি চেঞ্জ করবেন, হ্যাঁ, সাইড চেঞ্জ করবেন। এরপরে হচ্ছে এখানে প্রত্যেকটা জায়গা দেখেন, এখানে এই প্রশ্নগুলো পড়েন, এখানে সবগুলো সুন্দর করে দেওয়া আছে আলাদা আলাদা করে। প্রত্যেকে এই প্রশ্নগুলো সুন্দর করে পড়ে ফেলবেন। দেখেন এখানে হচ্ছে সবগুলো একদম ডিটেল দেওয়া আছে, আপনি প্রত্যেকটা একটু পড়ে ফেলবেন এখান থেকে, ঠিক আছে। এখানে হচ্ছে এই যে আপনার কিন্তু এই যে ডেকুবিটাস আলসার এখানে কেন হয়, কাদের হয়, এরপর হচ্ছে প্রিভেন্টিভ মেজারগুলো কি কি সব কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, সবগুলো পড়ে ফেলেন। ওকে, তাহলে কি দিয়েছেন উত্তর? বি দিয়েছেন, ভেরি গুড। এরপর হচ্ছে কি দেখেন কি বলছেন, হোয়াট ইজ দ্য ফার্স্ট অ্যাকশন টু হচ্ছে যে চকিং। চোকিং কাদের হয় জানেন? বলতে কি বোঝায়, মানে হচ্ছে আপনার গলায় যদি কিছু আটকে যায়, বাচ্চারা অনেক সময় পয়সা বা হচ্ছে কলমের মুক্তি অনেক কিছু গলায় দিয়ে আটকে ফেলে না, তো এই যে হচ্ছে এই যে চোকিং, ঠিক আছে, চোকিং ইনফ্যান্ট, হ্যাঁ। বাচ্চা যদি হচ্ছে হঠাৎ গলায় কিছু আটকে যায়, তো সেই ক্ষেত্রে আপনার প্রথম কাজটা কি হবে, ফার্স্ট অ্যাকশনটা কি হবে? কি বলছে দেখেন, ব্লাইন্ড ফিঙ্গার। আচ্ছা, এই প্রশ্ন আপনি পারেন কিনা দেখেন, আমি আপনাকে বলি, আমি অপশনগুলো বলি, আপনি জাস্ট এইটুকু বুঝলেন যে হচ্ছে গলায় কিছু আটকে গেছে, নিঃশ্বাস নিতে পারতেছে না, তাই তো? বা আমরা হচ্ছে রেস্টুরেন্টে অনেক সময় দেখি বড়দের ক্ষেত্রে হঠাৎ করে গলা আটকে গেছে, নিঃশ্বাস নিতে পারতেছে না, তখন কি হয়ে যাচ্ছে, প্যালোর হয়ে যাচ্ছে স্কিন, তাই না? তারপর হচ্ছে আপনার ব্রিথিং এ প্রবলেম হচ্ছে, কিছু গিলতে পারতেছে না, এই প্রবলেমগুলো দেখা দেয় না, কমন হচ্ছে কমপ্লিকেশন। তো এই পেশেন্টের আপনি কি করবেন? প্রথমে কি হচ্ছে আপনি ব্লাইন্ড ফিঙ্গার সুইপ, মানে হচ্ছে আপনার চোখ বন্ধ করে এরকম করবেন? এইটার সাথে এইটার কি সম্পর্ক? আই ডোন্ট নো। তো এইটা তো আপনি প্রথমে বাদ দিতে পারতেছেন। আপনি কি এই পেশেন্টকে সিভিয়ার দিবেন? আচ্ছা, আচ্ছা থাকলো এটা। এরপরে বলছে যে হচ্ছে ব্যাক ব্লোজ অ্যান্ড হচ্ছে টেস্ট থার্স্ট। তার মানে কি ব্যাক ব্লোজ বলতে আপনি পেশেন্টকে যে উল্টা করে শোয় না, যদি বাচ্চা হয় তাহলে এইভাবে হচ্ছে কি হাতের এইখানে দিয়ে গলার এই জায়গাটা এইভাবে দেয়, দিয়ে হচ্ছে ব্যাকে জোরে জোরে প্রেশার দেয়, তাই না, যাতে করে হচ্ছে যেটা আটকেছে সেটা যেন বের হয়, রাইট? আচ্ছা, এর সি আরেকটা হচ্ছে গিভ ওয়াটার, নাকি আপনি কিছু পানি খাইতে দিবেন, সে কি পানি গিলতে পারতেছে? তার তো অলরেডি আটকে গেছে, তাহলে এটাও বাদ যাচ্ছে। তাহলে এই দুইটা অপশনের মধ্যে আপনি কোনটা অ্যান্সার করবেন? দেখি আপনারা বুঝে অ্যান্সার করেন, প্রশ্নগুলো বোঝেন, বুঝে বুঝে অ্যান্সার করেন। আই হোপ আপনাদের পরীক্ষাতে আটকাবে না ইনশাল্লাহ। প্রিয়াঙ্কা দিয়েছেন সি দিয়েছেন, আয়াতি রাবু দিয়েছেন সি 16। আচ্ছা, এরপর হচ্ছে চামেলি দিয়েছেন হচ্ছে সি, হাজরা খাতুন দিয়েছেন সি, মারিয়া এসে দিয়েছেন সি। যদি প্রশ্ন বোঝেন তাহলে একজনও কি দেখেন একজন সিঙ্গেল স্টুডেন্টকে আপনারা হচ্ছে ক্যান্ডিডেট কি কেউ প্রশ্নটা ভুল দিচ্ছেন, অ্যান্সার কেউ ভুল দিচ্ছেন না। তার মানে প্রথম কাজ হবে কি, প্রশ্ন আপনার এই রিলেটেডই আসবে, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বুঝে অ্যান্সার করতে হবে, এটাই হবে হচ্ছে আপনার কাজ। এখন এই প্রশ্নটা হুবহু কিন্তু আপনাদের বইয়ে নাই, তবে যে কাজটা করতে পারেন, সবাই সঠিক উত্তর দিচ্ছেন সি হবে, কারণ কি আমরা প্রত্যেকেই জানি গলায় কিছু আটকানো, সেই ক্ষেত্রে হচ্ছে দুইটা কাজ করা যায়। একটা হচ্ছে যদি বড় হয় তাহলে এই যে এইখানে হাত দিয়ে মাথায় বা ঝুঁকে জোরে জোরে এভাবে প্রেশার দেওয়া, তাই না, সিভিয়ার তো না। আর বাচ্চা যদি হয় হাতের উপরে উল্টা করে শুয়ে হচ্ছে জোরে জোরে এই করা, অথবা হচ্ছে এই জায়গাতে জোরে জোরে প্রেশার দিয়ে সেটা যেন গলা থেকে বের হয়ে আসে, সেই প্রসেস করা। তো এটা হচ্ছে দেখেন
ফর নোয়িং মোর, এটা হচ্ছে আপনি বিস্তারিত জানতে ভলিউম 2 এর একটা পার্ট আছে, আমি একটু দেখাই কোন জায়গাটা পড়বেন, এবং ওখানে আরো ডিটেইল অনেক কিছুই আছে, কিন্তু হুবহু প্রশ্নটা নাই। এই চোকিং সম্পর্কে আছে, তারপরে হচ্ছে আরো কোন একটা টপিক আছে দেখেন 153 পেজ, আমি দেখাচ্ছি এটা, এইটা একটু পড়ে যান। এবং এটা হচ্ছে পরবর্তী এডিশনে এগুলো সব মানে অনেক কিছু অ্যাড হবে, আসলে অনেক কিছু পাবেন ইনশাল্লাহ। এটার সাথে হচ্ছে কোনো কম্পেয়ার করার কিছু থাকবে না কম্পেয়ার করার জন্য। আচ্ছা, এখানে হচ্ছে কত পেজ, 153 পেজ, তাই তো? আমি দাগাই রাখিনি আসলে, এটা কি করলাম, ভলিউম 2 তে নাকি হচ্ছে 1 এ? আচ্ছা দেখতেছি, ওয়েট। ও না, এই যে ওটা হচ্ছে 51 পেজে, হ্যাঁ, এখানে 53 হবে না, এই জন্য পাচ্ছি না। দেখেন এটা হচ্ছে 51 না, এটা 53 না, এটা হবে 51 পেজ। এই যে দেখেন এটা হচ্ছে ট্রাকোএসোফেগাল ফিস্টুলা, ঠিক আছে? এখানে দেখেন ক্লিনিক্যাল ফিচার হয় তিনটা, 3 Cs। এখানে হচ্ছে কফিং হয়, এখানে হচ্ছে চকিং হয়, সাইনোসিস হয়, ঠিক আছে? অন ফিডিং, এখানে হচ্ছে এক্সেসিভ হচ্ছে ড্রোলিং হতে পারে, ফ্রুতি স্যালাইভা হতে পারে, এই টপিকটা একটু পড়েন। এটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার ইনফ্যান্টদের ক্ষেত্রে, পেডিয়াট্রিকের হচ্ছে 151 পেজে ভলিউম 2। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডারের মধ্যে এখানে হচ্ছে ট্রাকোএসোফেগাল যে ফিস্টুলা আছে, এখানে হচ্ছে কোন কোন এগুলো হতে পারে, এগুলো একটু পড়েন। এবং এইখানে যে এখানে ক্লিনিক্যাল ফিচার্স গুলো আছে, এইগুলো একটু আলাদা করে মার্ক করে করে পড়বেন, এগুলো বুঝে বুঝে পড়বেন, বাংলা করে করে পড়বেন। এই সাইডে দেখেন এগুলোর হচ্ছে কমন অ্যাসোসিয়েটেড সিভিএস অ্যাবনর্মালিটিস এগুলোর ক্ষেত্রে কি কি আছে, ভেন্ট্রিকুলার সিনড্রোম, ঠিক আছে, হচ্ছে ভিএসিটিআরএল সিনড্রোম গুলো আছে, ভার্টিব্রাল, অ্যানাল, কার্ডিয়াক, ট্রাকিয়া, এইগুলো সব যদি পড়েন এগুলো আপনার অনেক অনেক হেল্পফুল হবে, ঠিক আছে? পেডিকের মধ্যে একটা জায়গা পড়তে পারেন। এগুলো হচ্ছে সবার কাছে কঠিন কোশ্চেন, আর আপনারা বলতেছেন যে ফাটাই ফেলবেন, তার মানে আমি যে কেন আপনাদের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে করে পড়ানো শিখাইছি, বা আমি বারবারই ফোকাস করছি এই জায়গাতে যে আপনারা প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করে করে পড়বেন, এইটা কেন অ্যান্সার হয়েছে, ওইটা কেন হয় নাই, ওইটা কিসের জন্য হইলো, এইভাবে কেন পড়ায়, বাংলা করে করে প্রত্যেকটা অপশন কেন বিশ্লেষণ করে পড়ায়। আশা করছি এখন বুঝতে পারতেছেন যে বিভিন্ন পরীক্ষায় মানে আপনারা করে প্রশ্ন কমনও আসা লাগবে না, আই হোপ আপনাদের প্রশ্ন তো কমন পাবেন ইনশাল্লাহ, প্রশ্ন কমন আসা লাগবে না, আপনারা বুঝে বুঝে অ্যান্সার করে আসতে পারবেন ইনশাল্লাহ। এই এই হচ্ছে মানে কনফিডেন্সটা ইনশাল্লাহ আছে। কি বলছে দেখেন, দ্য মেজর গোল অফ ফার্স্ট এইড, ফার্স্ট এইডের ক্ষেত্রে প্রথম কাজটা কি হয়? ফার্স্ট এইডের ক্ষেত্রে খুব কমন একটা কোশ্চেন, আপনাদের বই হচ্ছে সরাসরি ফার্স্ট এইড দেওয়া নেই, কিন্তু বিভিন্ন কমপ্লিকেশনের ক্ষেত্রে, যেমন হচ্ছে অ্যাক্সিডেন্টাল কোনো ইনজুরির ক্ষেত্রে বা কোনো ধরনের কমপ্লিকেশনের ক্ষেত্রে হচ্ছে প্রথম কাজটা কি হয়, ফার্স্ট এইড ম্যানেজমেন্টটা কি হয়, এইগুলো দেওয়া আছে। তারপরে আপনি প্রশ্ন দেখেন পারেন কিনা, কিওর দ্য পেশেন্ট কমপ্লিটলি, আপনি একদম পেশেন্টকে হচ্ছে ফার্স্ট এইডের ক্ষেত্রে কি আপনি পেশেন্টকে একদম কমপ্লিটলি কিওর করে ফেলতে পারবেন, সুস্থ করে ফেলতে পারবেন? আচ্ছা, কি বলছে, রিপ্লেস ইমিডিয়েটলি ট্রিটমেন্ট, মানে ট্রিটমেন্ট আপনি পরিবর্তন করবেন ইমিডিয়েটলি। আচ্ছা, একটা কি বলছে, এখন হচ্ছে প্রিজার্ভ লাইফ, আপনি হচ্ছে তার জীবনটা বাঁচাবেন, প্রিভেন্ট হচ্ছে হচ্ছে ডিটোরেন্টেশন, আপনি হচ্ছে কি করবেন, ডিটোরেশন বলতে হচ্ছে আপনি হচ্ছে প্রিজার্ভ, তাকে হচ্ছে ওই মানে তার জীবন বাঁচাবেন, এবং হচ্ছে ওই দুর্ঘটনার জায়গা থেকে বা ফার্দার হচ্ছে এর থেকে আপনি কি করবেন, তাকে প্রিভেন্ট করবেন। আর আরেকটা কি বলছে যে গিভ মেডিসিন, তাকে আপনি হচ্ছে মেডিসিন দিবেন। তাহলে ফার্স্ট এইড হিসেবে আপনার ধরেন যে কোনো একজন অ্যাক্সিডেন্ট করছে বা কোনো একটা মানে সমস্যার মধ্যে পড়ে গেছে, ঠিক আছে, বা কোনো হচ্ছে একটা জায়গায় আগুন লেগে গেছে, বা কোনো একটা কোনো কমপ্লিকেশন তৈরি হলো একটা জায়গায়, তো আপনি প্রথমে কাজ কি করবেন? মানে আপনি কি তাকে প্রথমে সুস্থ করে ফেলবেন, নাকি আগে তাকে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসবেন? প্রথম কাজই হয় এইটা হচ্ছে, আমরা ওই যে কিসের মধ্যে যেন পড়ছিলাম ফান্ডামেন্টালসের, ওই যে যদি হসপিটালে আগুন লাগে তাহলে প্রথম কাজগুলা কি কি হয়, এরকম অনেকগুলো স্টেপ পড়াইছিলাম না? প্রথমে হচ্ছে আপনাকে পেশেন্টকে আগে ওই জায়গা থেকে হচ্ছে বাইরে বের করতে হবে, তার জীবনটাকে আগে বাঁচাতে হবে, তারপরে ওখানে কি কি স্টেপ করতে হবে, এই একটা জায়গাতে ছিল। এরপর ফ্র্যাকচারের একটা জায়গাতে আছে, অনেক জায়গাতে প্রশ্নটা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। তবে স্পেসিফিক এটা আমার দেওয়া উচিত ছিল, নেক্সট এডিশনে ইনশাল্লাহ একদম আলাদা করে ফার্স্ট এইড নিয়ে ডিটেইল দিয়ে দিব। 5 স্টেজ আছে, হ্যাঁ, রেড ক্রসের দেখেন অনলাইনে গেলেও পাবেন যে 5 স্টেজ দেওয়া আছে, 5টা ধাপ প্রথম থেকে। দেখেন অ্যান্সার কিন্তু আপনারা করতে পারতেছেন এই প্রশ্নগুলো, কমন কোশ্চেন। তাহলে হচ্ছে প্রথমেই তার হচ্ছে প্রিজার্ভ করবেন লাইফটা, তাই না? ওকে, বাকিগুলো কিন্তু আপনি দেখে বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে আপনি তাকে ইমিডিয়েট কি মেডিসিন দিবেন, তাই কমপ্লিট আপনি হচ্ছে সুস্থ করতে পারবেন না। এরপরে কি, যে রিপ্লেস মেডিকেল ট্রিটমেন্ট, তাকে হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট পরিবর্তন করবেন, তাও না। তাহলে প্রথম ফার্স্ট এইডের যে কাজটা হয় সেটা হচ্ছে সি, তাকে আগে সেই স্থান থেকে বাঁচানো। তবে এইখানে দেখেন ভলিউম সি, এটা যদি আপনি এই রিলেটেড কিছু কিছু কোশ্চেন আছে, এটা হচ্ছে ভলিউম 3-এ আছে, পেজ 21 কোশ্চেন নাম্বার 96, পেজ 22 কোশ্চেন নাম্বার 14। ও, এই প্রশ্নটা হচ্ছে পোস্ট বেসিকে। একটা মজার বিষয় শেয়ার করি আপনাদের সাথে, কেন আমি ভলিউম 3-এর মধ্যে পোস্ট বেসিকের কোশ্চেনগুলো দিয়ে রাখছি এখন কি মাথায় আসে? দেখেন সেম কোশ্চেন একদম, দেখেন এই প্রশ্নগুলো, এই যে পোস্ট বেসিকের যে কোশ্চেনগুলো দেওয়া আছে না, এটা পোস্ট বেসিক 2020-এর পরীক্ষাতে আসছিল, 21 নাম্বার পেজে আছে দেখেন।
দেখছেন যে এই প্রশ্নটা আসছে পরীক্ষাতে, এই প্রশ্নটা আসছে কিন্তু টপিকটা সম্পর্কে দেওয়া নাই। আমি দেখাচ্ছি, দেখেন 21 পেজের হচ্ছে 96 নম্বর কোশ্চেন, 96। এই যে দেখেন ফার্স্ট এইড মিন, ফার্স্ট এইড বলতে কি বোঝায়? ইমিডিয়েট হচ্ছে কি, এই যে দেখেন বি অ্যান্সার, ইমিডিয়েট টেম্পোরারি কেয়ার। মানে একটা বই কিনে আপনি কি কি পাচ্ছেন এটা আই হোপ আপনি বুঝতে পারতেছেন। যে এটা হচ্ছে পোস্ট বেসিক আসছিল 2 জায়গাতে, আবার দেখেন 22 নম্বর পেজে 14 নম্বর কোশ্চেন, ঠিক আছে? এটা হচ্ছে আবার 20-এও আসছে, আবার হচ্ছে আপনার 21-এও আসছে প্রশ্নটা। দেখেন হচ্ছে 14 নম্বর কোশ্চেন, এই যে ফার্স্ট এইড ইজ গিভেন কাদেরকে দেওয়া হয়, ফার্স্ট এইড ইজ গিভেন। এইখানে দেখেন আপনার সুন্দর করে এগুলো দেওয়া আছে। তাইলে আমি আপনাদের হচ্ছে আশা করি বুঝাইতে পারতেছি যে আপনারা একটা বই কিনে পোস্ট বেসিক, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, লাইসেন্স, পোস্ট বেসিক, এরপর হচ্ছে এই যে বিভিন্ন নার্স রিক্রুটমেন্ট এক্সাম, নার্স নিয়োগ পরীক্ষা বিভিন্ন জায়গা সব কমপ্লিট, এই 3টা বই আপনার কাছে থাকবে। টোটাল আইসিএন এর আপনার নার্সিং রিলেটেড, নার্সিং জীবনের 3টা সিলেবাস একদম কমপ্লিট একটা সলিউশন আপনার কাছে থাকবে ইনশাল্লাহ। এই বই আপনার নেওয়া উচিত কিনা এখন আপনি এটা সিলেক্ট করতে পারেন, কেননা এই বই নিবেন কিনা এইটুকু মানে নলেজ আপনার আছে যে আপনার এটা প্রয়োজন কিনা এবং কতটুকু প্রয়োজন। এটা হচ্ছে তাইলে পোস্ট বেসিকের জন্য আপনার আলাদা করে কোনো বইয়ের প্রয়োজন নাই, এটা কিনলে অর্থাৎ আপনার টোটাল হচ্ছে আইসিএন সিলেবাস কমপ্লিট। হ্যাঁ, এরপর হচ্ছে 18 নম্বর, অলরেডি অ্যান্সার দেওয়া শেষ, ভেরি গুড। কি বলছে দেখেন, উইচ সাইন সাজেস্ট ইন্টারনাল ব্লিডিং। ইন্টারনাল ব্লিডিং যদি হয় ট্রমা পেশেন্টের ক্ষেত্রে ইন্টারনাল, এটা হচ্ছে হেমোফিলিয়ার মধ্যে আছে তাই না, যে হচ্ছে যখন ওই যে ব্লিডিং ডিসঅর্ডার গুলো আছে, তো ব্লিডিং ডিসঅর্ডারের ক্ষেত্রে এইখানে কোন প্রবলেম বা কোন কমপ্লিকেশন গুলা দেখা দিতে পারে, কোন সাইন গুলা দেখা দিবে, ঠিক আছে? ইন্টারনাল ব্লিডিং এর ক্ষেত্রে কি বলছে, রেড র্যাশ, এখানে কি লাল র্যাশ পড়বে ব্লিডিং এর ক্ষেত্রে? না। কি বলছে দেখেন, কুল ক্লেমি স্কিন অ্যান্ড লো বিপি, এখানে হচ্ছে ঠান্ডা হয়ে যাবে, ক্লেমি স্কিন হবে, এবং একই সাথে কি হচ্ছে আপনার লো বিপি, মানে আঠালো টাইপের এরকম মতো থাকবে, এরকম স্কিন হবে, অথবা হচ্ছে বিপি লো হয়ে যাবে। হাই ফিভার হবে, এইটা ব্লিডিং হলে কি হাই ফিভার হবে? না। মাসেল টুইস্টিং হবে, মানে হচ্ছে কি টান টান হয়ে যাবে একবারে। অ্যান্সার করে ফেলছেন আপনারা, প্রশ্ন বুঝে যদি অ্যান্সার করেন তাহলে দেখেন বোনেরা, আমি বারবারই একটা জায়গাতে আপনাদের ফোকাস করছি, আই হোপ আপনারা ক্লিয়ার যে আপনাদের প্রশ্ন কিন্তু এইরকম হইলে যে না প্রশ্নগুলো কঠিন, এই কি আসলো কি আসলো, এইটা করা যাবে না। আপনার প্রথম কাজ হবে কি, আপনি আগে থেকেই জানেন প্রশ্ন এরকম হবে। আপনার তাহলে কাজটা হবে কি, আপনার কাজটা হবে হচ্ছে আমি বুঝে অ্যান্সার করে আসবো আজকে, তাই যা আছে কপালে, ঠিক আছে, যে কয়টা অ্যান্সার করে আসতে পারি। ধরেন আপনি বুঝে বুঝে 37টা অ্যান্সার করলেন, ঠিক আছে, 37টা আপনার হয়েছে, বা আমি 37টার মধ্যে হচ্ছে আপনার 35টাই ধরলাম, আপনি বুঝে বুঝে অ্যান্সার করে আসছেন। আর ধরেন আরেকজন কি করলো, 50টাই অ্যান্সার করছে, প্রশ্ন বুঝছেন না বুঝছে, মানে সে টাইম মেনটেন করে সব দাগায় আসছে, তো এই হয়েছে কি না হয়েছে সে নিজেও জানে না, মানে পড়ছে এক লাইন অ্যান্সার করে আসছে। তাহলে এই দুইজনের মধ্যে আপনি কাকে হচ্ছে মনে করবেন যে কে হচ্ছে টিকতে পারে, বা কার সব থেকে পরীক্ষা ভালো হতে পারে? ডেফিনেটলি সে 35 পাইছে এখানে। আর এখানে দেখা যাচ্ছে সে কয়টা হয়েছে সে নিজেও জানে না, হয়তো 20টা দিছে, বাকি 30টার মধ্যে যদি হচ্ছে 15টাও ভুল যায়, তাহলে দেখেন অলরেডি কিন্তু অনেকগুলা তার হচ্ছে কেটে যাচ্ছে, 15টা বাদ গেলই, আরো যে কয়টা হয়েছে সেখান থেকেও কিন্তু ধরেন 30টা হয়েছে, তাহলে 15টা বাদ গেলে এখান থেকে দেখেন আরো কতগুলো কমে যাচ্ছে। এই কাজ করা যাবে না। তাহলে আপনি আগে থেকে প্রিপেয়ার্ড মেন্টালি, এবং আপনি জানেন প্রশ্ন এরকম আসবে, সিচুয়েশন হ্যান্ডেল করবেন, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবেন, কাজ হচ্ছে এইটাই। হ্যাঁ, সঠিক উত্তর দিচ্ছেন। তাহলে হচ্ছে এটা হচ্ছে 18 কি হবে, এ হবে, ঠিক আছে। বাকি অপশনগুলোর সাথে কিন্তু আপনি কম্পেয়ার করতে পারতেছেন। দেখেন যে প্রশ্নগুলো ইফ ইউ ওয়ান্ট টু নো মোর এরকম দেওয়া, সেগুলো হুবহু নাই, কিন্তু এই রিলেটেড কোশ্চেনগুলো দেওয়া আছে যা আপনি বিস্তারিত করতে পারেন। এটা কিন্তু হচ্ছে ওই যে আপনার একদম দেখেন ভলিউম 1-এর মধ্যে থাকার কথা, হ্যাঁ 185 পেজে দেখেন আপনার ওই যে হেমোফিলিয়াসের মধ্যে মনে হয় ওর মধ্যে সুন্দর করে দেওয়া আছে যে ব্লিডিং ডিসঅর্ডারটা হয়, ঠিক আছে, ওটা সম্পর্কে ওটা একটু জেনে দেন, ওটাও ইম্পর্টেন্ট। এই যে হচ্ছে হেমোফিলিয়া, এখানে দেখেন যে ব্লিডিং ডিসঅর্ডারের ক্ষেত্রে কি কি হয়, কোন ক্রোমোজোমের ক্ষেত্রে, মূলত হচ্ছে এক্স ক্রোমোজোম, ঠিক আছে, হেমোফিলিয়া অ্যাসোসিয়েটেড কাদের ক্ষেত্রে দেখা যায়। এইখানে মাত্র অল্প কয়েকটা প্রশ্ন আছে, 8টা 9টা, সুন্দর করে একটু দেখে যায়। এইখানে কিন্তু হচ্ছে ইনক্রিজ সিটি ক্লটিং টাইম এখানে বৃদ্ধি পায়, তাই না, যাদের হচ্ছে এই সমস্যা আছে, এটা হচ্ছে একটু দেখে যায়, এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি কিন্তু টপিকগুলো বলে দিচ্ছি প্রত্যেকটা, যে কোন কোন টপিকগুলো পড়বেন, একই সাথে মার্ক করে রাখেন, একই সাথে ওই টপিকগুলো পড়ে ফেলায়েন, ঠিক আছে। সাথী ব্যাপারী হচ্ছে 18 এ দিয়েছেন, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। 19-এর কোশ্চেনটা আমরা একটু দেখি, দারুণ একটা কোশ্চেন, হুবহু কমন আছে এটা। 19 নম্বর কোশ্চেন, দ্য প্রাইমারি পারপাস অফ ট্র্যাকশন। ট্র্যাকশন ট্র্যাকশন থেকে কতগুলা কোশ্চেন সেট এর মধ্যেও পাইছেন, বির মধ্যেও মনে হয় 2-3টা পেয়ে গেছেন অলরেডি। ট্র্যাকশন কতটা ইম্পর্টেন্ট আই হোপ আপনি খুব ভালোভাবে বুঝতে পারতেছেন। কি বলছে, দ্য প্রাইমারি পারপাস, একদম প্রাথমিক হচ্ছে উদ্দেশ্য কি অফ ট্র্যাকশন, ট্র্যাকশনের প্রাথমিক উদ্দেশ্যটা কি, ইনক্রিজ সার্কুলেশন বৃদ্ধি, নাকি হচ্ছে অ্যালাইন অ্যান্ড স্টেবল হচ্ছে ফ্র্যাকচার, নাকি ফ্র্যাকচারটাকে স্ট্রেট রাখা এবং হচ্ছে কি আপনার হচ্ছে সোজাসুজি করে রাখা, অ্যালাইন রাখা এবং স্টেবল মানে নড়াচড়া যেন না করে সেই জন্য মানে স্থিরভাবে রাখা। ডিক্রিজ জয়েন্ট স্টিফনেস, মানে হচ্ছে জয়েন্ট স্টিফনেস ডিক্রিজ করার জন্য কোনোভাবেই না,
আরো হচ্ছে বিভিন্ন মানে হচ্ছে এক্সারসাইজ গুলো করা হয় যাতে স্টিফনেস না হয়। এই হচ্ছে প্রমোট ইনফেকশন কন্ট্রোল, নাকি ইনফেকশন কন্ট্রোলের জন্য তো আপনি আর ট্র্যাকশন ইউজ করবেন না, দুইটা বাদ দিচ্ছেন। ইনক্রিজ সার্কুলেশন, আর একটা হচ্ছে অ্যালাইন স্টেবল হচ্ছে অফ ফ্ল্যাক্সার। ফ্ল্যাক্সারকে আপনি স্টেবল করে রাখবেন এবং হচ্ছে সোজাসুজি করে রাখবেন কিনা, আর আরেকটা হচ্ছে আপনি সার্কুলেশন বৃদ্ধি করার জন্য হচ্ছে আপনি ট্র্যাকশন দিবেন কিনা। এই জায়গাটা আপনি অ্যান্সার করে ফেলেন। দেখেন এই অ্যান্সার আপনি করতে পারবেন। বুঝে বুঝে পড়ার যে স্বাদ, এইটা আপনি ফিল করেন, পড়েন, বইগুলো নিয়ে পড়েন। দেখেন ট্র্যাকশন রিলেটেড আলাদা টপিক, এবং এখানে আমি অনেকগুলো প্রশ্ন এখন অ্যাড করবো নেক্সট ইনশাল্লাহ। দেখেন এখন হচ্ছে 161 পেজ, এখানে প্রশ্ন হুবহু পাবেন। এটা এটা প্রশ্ন আছে, এটা নিয়ে চাপ নাই। এটা গতদিনও দেখাইছিলাম, ওই যে সেটের মধ্যে ছিল। এই যে হচ্ছে এখানে ট্র্যাকশন অ্যান্ড হচ্ছে কাস্ট গেট, হ্যাঁ, এখানে সুন্দর করে কোশ্চেনগুলো দেওয়া আছে। এখানে কি কি করতে হবে এই যে দেখেন, এখানে হচ্ছে ইউজ ট্র্যাকশন, এখানে স্কেলেটন ডাইরেক্টলি অ্যাপ্লাই টু বোন উইথ ট্রাঙ্ক, এখানে হচ্ছে ফ্যাসিলিটেড কার্লেস, এখানে যেন কই ছিল, এখানে কিসের কোনটার যেন হচ্ছে এক্সপ্লেনেশনের মধ্যে আছে। দেখেন এখানে যাদের কাছে বই আছে দেখে নিতে পারেন। এই যে দেখেন হচ্ছে আপনার এই হচ্ছে 3 নাম্বার কোশ্চেনের এক্সপ্লেনেশনের মধ্যে আছে দেখেন। আর একটা আছে দেখেন এই 2 নাম্বার এক্সপ্লেনেশন, এই দুইটা এক্সপ্লেনেশনের মধ্যে সবগুলাই আছে। এই যে দেখেন হচ্ছে ট্র্যাকশন ইউজ টু ইমোবিলাইজ স্ট্রাকচার, মেইনটেইন স্ট্রেট পুল, হ্যাঁ সরাসরি রাখা, এবং হচ্ছে প্রিভেন্ট ফ্লাকচুয়েশন কন্ট্রাকশন অ্যান্ড রিডিউস মাসেল স্পাম। মাসেল স্পাম কিন্তু রিডিউস করে। ইট ইজ মোস্ট ইউজ ফর, এখানে ফ্র্যাকচার, হিপ, ফিমার কোনগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে এখানে দেখেন এই যে এটার মধ্যে আছে যে অ্যালাইন করে রাখতে হবে, অ্যালাইনের জন্য ইউজ করা হয়ে থাকে, সরাসরি রাখার জন্য। এই দুইটা এক্সপ্লেনেশনের মধ্যে এটার কমপ্লিট সলিউশনটা পেয়ে যাবেন, দুইটাই পড়বেন। ট্র্যাকশনটা মোটেও বাদ দিয়ে না, এটা যে কয়টা প্রশ্ন আছে মাত্র 5টা 6টা প্রশ্ন আছে, সুন্দর করে এক্সপ্লেনেশন সহ পড়েন, সুন্দর করে দেওয়া আছে, পড়ে ফেলেন। এটা হচ্ছে দেখেন যে আপনার কত নাম্বার পেজে দেওয়া আছে। তাহলে এটা আপনার যে কাজটা করতে হবে অ্যালাইন রাখার জন্য এই যে 61 পেজে, ঠিক আছে, সুন্দর করে 161 পেজে V1 এর মধ্যে সুন্দর করে আপনারা কমপ্লিট করে ফেলেন এটা। 20 নম্বর কোশ্চেন আছে, উইচ অফ দ্য ফলোইং টেস্ট ইজ ইউজ টু ডায়াগনস্টিক অফ আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া। আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়ার জন্য কোন টেস্টটা করা হয়ে থাকে? আচ্ছা জীবনেও কি শুনছেন কোনো জায়গায় যে ভিটামিন B12 কোনো টেস্ট আছে? এই টেস্ট কি কোথাও করা হয়? প্রথমেই বাদ যায়, দেখেন প্রথমেই বাদ যায় একবারে। তাহলে কি দেখেন বলছে, উইচ অফ দ্য ফলোইং টেস্ট ইজ ইউজ টু ডায়াগনোসিস অফ আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া। আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়ার ক্ষেত্রে কোন টেস্টটা হচ্ছে আপনি করবেন, নির্ণয়ের জন্য হচ্ছে কোন টেস্টটা করবেন? সেরাম ক্যালসিয়াম, নাকি ম্যাগনেসিয়াম, নাকি ফ্রেটিন? প্রত্যেকে ক্যান্সার করে ফেলেন। 20 নম্বরের অ্যান্সার কি হবে? 20-এর উত্তর কি হবে? বইতে একদম হুবহু কোশ্চেন। আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া আছে না, ওই যে এনিমিয়াগুলোর ক্ষেত্রে একদম হচ্ছে ভলিউম 1-এর যে আপনার ওই যে আমরা প্রথম যে হচ্ছে ব্লাডের যে এইগুলো পড়ছিলাম আমরা, এইখানে এই যে হেমোলজিক্যাল ডিসঅর্ডার গুলো যেগুলো আছে না, হেমোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া। আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়ার একদম 182 পেজে দেখেন একদম হুবহু কোশ্চেন আছে, একদম হুবহু কোশ্চেন। এই যে এনিমিয়ার পরেই হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া, এবং দেখেন এই সাইডে হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া হলে আপনি কোন টেস্ট করবেন, এখানে সুন্দর করে প্রত্যেকটা কোশ্চেনই দেওয়া আছে। এই যে দেখেন সুন্দর করে 6 নাম্বার কোশ্চেন একদম হুবহু কমন, হুইচ ইজ দ্য বেস্ট টেস্ট হচ্ছে ডিটেক্ট আয়রন ডিফিসিয়েন্সি ইন ক্লায়েন্ট। এই যে আয়রন ডিফিসিয়েন্সি একটা ক্লায়েন্টের ডিটেক্ট করার জন্য, নির্ণয়ের জন্য কোন টেস্ট করবেন, একদম হুবহু কোশ্চেন। এই যে দেখেন সেরাম ফ্রেটিন বি, এখানে হুবহু কোশ্চেন আছে, এই জন্য ওটার এক্সপ্লেনেশনের প্রয়োজন হচ্ছে না, কোশ্চেনটা হুবহু আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে কি উত্তর হবে হচ্ছে সি। 20-এর সি দিয়েছেন, এই তো প্রত্যেকেই সুন্দর অ্যান্সার করতেছে। দেখেন আপনারা কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে আপনাদের নোন টপিক এবং হচ্ছে আপনার নোন কোশ্চেন, ঠিক আছে, এগুলো আপনারা জানেন। সো আপনারা যে কাজটা করেন একটু বুঝে বুঝে অ্যান্সারগুলো করে আসেন। আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা বুঝে বুঝে প্রশ্নগুলো করে আসেন, প্রশ্ন আহামরি কোনো সমস্যা নাই, আপনারা সুন্দর করে বুঝে প্রশ্নগুলো করবেন, কারণ সবই কিন্তু খুব দারুণ স্ট্যান্ডার্ড কোশ্চেন, ঠিক আছে। মানে আপনাকে একটু বুঝতে হবে, জানতে হবে। এখানে প্রশ্নগুলো এরকম হয়েছে যে জানে না, হজবরল করে পাশ করে গেছে, তার দ্বারা কমপ্লিকেটেড হয়ে যাবে। কিন্তু যে না বোঝে, যে অ্যানালাইসিস করতে পারে, যে ম্যানেজমেন্টগুলো সম্পর্কে একটু আইডিয়া আছে, সে কিন্তু খুব ভালো অ্যান্সার করে আসতে পারবে। এইখানে কিন্তু ডাজেন্ট ডিপেন্ড অন এইদার হচ্ছে আপনি জব করেন বা হচ্ছে আপনি জব করেন না, এই জায়গাতে কিন্তু ডিপেন্ড করে না। অনেকে বলে যে হচ্ছে না এ জব করে বলে হচ্ছে প্রশ্নগুলো কমন পারতেছে, পারে এইগুলা, নো নো, এটা কিন্তু কোনোভাবেই না। যারা হচ্ছে বোঝে, ধরেন একজন জব করে, সে জানে কিন্তু প্রশ্ন বুঝতেছে না, তাহলে সে কি অ্যান্সার করবে?
এইখানেও কিন্তু একটা বিষয় আছে, এই জন্য আপনারা যারা হচ্ছে প্রশ্নগুলা সম্পর্কে আইডিয়া রাখেন এবং এই যে বুঝে আপনারা অ্যান্সার করতে পারতেছেন তাদের জন্য কিন্তু খুবই মানে মোটামুটি সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে দেখেন হুবহু কোশ্চেনটা আছে হচ্ছে ভলিউম 1 82 পেজ 6 নম্বর কোশ্চেন, একদম হুবহু কোশ্চেন। আচ্ছা, এরপরে হচ্ছে আর একটা কোশ্চেন দেখেন, এ নার্স ইজ কেয়ারিং ফর এ পেশেন্ট স্কেলেটাল ট্র্যাকশন। দেখেন ট্র্যাকশন থেকে ভাই কতগুলা কোশ্চেন, এর মধ্যে তিনটা, এর মধ্যে ছিল তিনটা ট্র্যাকশন রিলেটেড কোশ্চেন। আমার মনে হয় তাদের অর্থোপেডিক কোনো ডিপার্টমেন্টের জন্য নার্স চুজ করবে তারা। দেখেন কি বলছে, এ নার্স কেয়ারিং ফর এ পেশেন্ট ইন স্কেলেটাল ট্র্যাকশন শুড মনিটর অল অফ দ্য ফলোয়িং এক্সেপ্ট, মানে সবগুলাই আপনি হচ্ছে এখানে মনিটর করবেন, কোনটা ছাড়া বাকি সবগুলা মনিটর করবেন। কি বলছে, নিউরোভাস্কুলার টেস্ট, তার নিউরোভাস্কুলার টেস্ট মনিটর করবেন, স্কিন হচ্ছে ইন্টিগ্রিটি টেস্ট করবেন, হ্যাঁ এটা নির্ণয় করবেন। এরপর হচ্ছে ইনক্রিজ বাউল সাউন্ড হচ্ছে আপনি নির্ণয় করবেন, আরেকটা হচ্ছে পিনসাইট ইনফেকশন। ঠিক আছে, পিনসাইটই করবেন। দেখেন এটা আমি দেখা দিচ্ছি, তারপরে আপনারা তার অ্যান্সার করতে থাকেন। এটা হুবহু আছে এখানেও, ট্র্যাকশনের মধ্যে আছে। ট্র্যাকশনের এক্সপ্লেনেশন একটা সাইডের না, খুব সুন্দর করে পড়ে যায়। এই যে স্কেলেটাল ট্র্যাকশন ডাইরেক্টলি হচ্ছে কোথায় অ্যাপ্লাই করা হয় এবং এখানে সুন্দর করে আছে। প্রত্যেকে অ্যান্সার করেন, এটার উত্তর কি হবে? ট্র্যাকশনের এই জায়গাগুলো থেকে এই প্রশ্নগুলো কিন্তু আপনি হুবহু পেয়ে যাবেন। ঠিক আছে, এক্সপ্লেনেশন একটা দুইটা তিনটা, প্রত্যেকটা প্রশ্ন চারটা পাঁচটা, এই পাঁচটা এক্সপ্লেনেশন একদম মানে কমপ্লিটলি আপনি ক্লিয়ার করবেন। ঠিক আছে, আর এরপরেও কিন্তু আরো একটা ইম্পর্টেন্ট টপিক ওর সাথে সাথে কাল, এই যে হচ্ছে কার্ডিওপালমোনারি রেসাসিটেশন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সিপিআর, সিপিআর কিন্তু স্টার করে রাখেন একই সাথে, একই সাথে আপনার হচ্ছে সিপিআরটা মার্ক করে রাখেন। হ্যাঁ, সি দিয়েছেন ইনক্রিজ, হ্যাঁ কোনটা ছাড়া বাকি সবগুলো মনিটর করতে হবে। এই যে হচ্ছে ইনক্রিজ বাল সাউন্ড হচ্ছে বৃদ্ধি পাচ্ছে কিনা এইটা বাদ দিয়ে, বাল সাউন্ডের সাথে এটা সম্পৃক্ত নাই। নিউরোভাস্কুলার স্ট্যাটাস দেখতে হবে, কেননা হচ্ছে স্কেলেটাল ট্র্যাকশনের ক্ষেত্রে সব ঠিকঠাক আছে না, স্কিন ইন্টেন্সিটি দেখতে হবে। এখন হচ্ছে পিনসাইড ইনফেকশনের ক্ষেত্রেও কিন্তু নজর দিতে হবে, যে জায়গাগুলোতে হচ্ছে পিন করা, ঠিক আছে ওই জায়গাগুলো ইনফেকশন হচ্ছে কিনা সেই জায়গাগুলো কিন্তু আপনাকে দেখতে হবে একই সাথে। প্রশ্নটা পাবেন কত পেজে? 61 পেজে হচ্ছে রিড মোর অ্যাবাউট ট্র্যাকশন, হুবহু কোশ্চেনটা নাই। তারপরে এখানে হচ্ছে এখানে স্কিন ইন্টেন্সিটি, পিনসাইড ইনফেকশন এইগুলো কিন্তু আলাদা আলাদা করে আছে। এই হচ্ছে আপনি ট্র্যাকশনের এই টপিকটা খুব ভালোভাবে কমপ্লিট করেন। ওকে, এরপরের প্রশ্ন হচ্ছে কি, দেখেন মানে এইগুলো কি সচরাচর আপনি পড়েন, কিন্তু আপনার বইয়ের সব টপিক ভিত্তিক দেওয়া আছে, দেখে নিন। ডিউরিং হিট স্ট্রোক দ্য নার্স শুড, হিট স্ট্রোকের ক্ষেত্রে ধরেন একটা পেশেন্ট হচ্ছে হিট স্ট্রোক করছে, তাই না? হিট স্ট্রোকের ক্ষেত্রে হচ্ছে আপনার নার্সের উচিতটা কি হবে? গিভ হট টি, অলরেডি হিট স্ট্রোক করছে বা হাইপারথার্মিয়া চলে গেছে, 105 ডিগ্রির উপরে তার তাপমাত্রা হয়ে গেছে, আপনি কি তারা আবার গরম চা দিবেন? কিছু কিছু আছে না যে চাল আবার আবার গরমের সময়ও আবার পোস্ট করে যে এদিকে ঘেমে সব কমপ্লিট হয়ে যাচ্ছে, আবার এদিকে চা খাচ্ছে, আবার বলে আই এম এ চা লাভার, আই এম এ টি লাভার, তাই না? ওরা কি করবে যে এই অবস্থাতে চা খাইতে দিবে? তো আল্লাহ না করুক যে এই ধরনের নার্সের কাছে যেন না পড়ে। আচ্ছা বান করলাম, এটা হচ্ছে বাদ। তাহলে কি বলছে দেখেন, কুল দ্য পেশেন্ট ইমিডিয়েটলি, পেশেন্টকে হচ্ছে দ্রুত ঠান্ডা করতে হবে। এখানে অনেকগুলো ম্যানেজমেন্ট আছে, আমি প্রত্যেকটা দেখাই দিচ্ছি। কাভার উইথ ব্ল্যাঙ্কেট, অলরেডি সে হিট স্ট্রোকে, আপনি কি তাকে আবার কাভার দিবেন? কোনোভাবেই না। এরপরে কি বলছে, আপনি অ্যারেঞ্জ হচ্ছে সিটি ব্রেন টেস্ট করবেন, হ্যাঁ মানে সিটি স্ক্যান করবেন, অ্যারেঞ্জ করবেন তাড়াতাড়ি, যে হচ্ছে তাকে সিটি স্ক্যান করাইতে হবে। খুব কমন, দেখেন কোশ্চেনগুলো খুব মানে আপনি প্রশ্ন যদি বুঝে অ্যান্সার করেন তাহলে আপনি বিপদে পড়বেন না, প্রথম কথা। 22 হচ্ছে বি দিছেন, হিট স্ট্রোক নিয়েই টপিক আছে আপনাদের। দেখেন আপনাদের টোটাল হিট স্ট্রোক নিয়েই হচ্ছে একটা টপিক আছে, ওইটা হচ্ছে কমফোর্ট মেজার। কত নাম্বার পেজে জানো আপনাদের? একদম হচ্ছে হুবহু আপনাদের হচ্ছে হিট স্ট্রোক 301 পেজে। ওটা হচ্ছে আপনাদের ইসের মধ্যে পাবেন, ওটা ওটা পাবেন হচ্ছে আপনার এই যে হচ্ছে হিট এক্সারশন অ্যান্ড স্ট্রোক, এই যে হচ্ছে ইন্টিগুমেন্টারি সিস্টেমের মধ্যে। দেখেন ইন্টিগুমেন্টারি সিস্টেমের যে ডিসঅর্ডারগুলো আছে, এই যে হিট এক্সারশন অ্যান্ড স্ট্রোক 301 পেজ। মাঝে হিট স্ট্রোক হচ্ছিল না খুব, তখন আমি এই পেজটা আপলোড দিয়ে দিয়েছিলাম পেজে, যে হচ্ছে হিট স্ট্রোক সম্পর্কে এখানে ম্যানেজমেন্টগুলো কি হবে, কি করতে হবে না করতে হবে এগুলো পড়েন। এই যে দেখেন, এই যে হচ্ছে হিট স্ট্রোক নিয়ে আলাদা করে টপিকই আছে, হিট স্ট্রোকের ক্ষেত্রে আপনার কাজ কি কি হবে।
এইখানে দেখেন আপনার ম্যানেজমেন্টগুলো, হিট স্ট্রোক, এখানে হচ্ছে সান স্ট্রোক ইজ মেডিকেল ইমার্জেন্সিস কন্ডিশন কজড বাই ফেলুর অফ হচ্ছে হাইপো হচ্ছে এখানে হচ্ছে হাইপোথ্যালামিক। এখানে এখানে দেখেন প্রত্যেকটা জায়গা সুন্দর করে দেওয়া আছে। ইট ক্যারেক্টারাইজড বাই বডি টেম্পারেচার অ্যাবভ 105 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট অথবা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, মানে কোন পর্যন্ত উঠতে পারে। এখানে হচ্ছে হেডেক হবে, নাবনেস, অসাড় হয়ে যাবে, অ্যান্ড হচ্ছে টিংলিং, হ্যাঁ, অস্বস্তিকর অনুভূতি হবে। এখানে দেখেন ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, মেইনলি সোডিয়াম, বিশেষ করে সোডিয়াম হচ্ছে ইমব্যালেন্স হয়ে যাবে। এরপর হচ্ছে কি হবে দেখেন, কনফিউশন হবে, সিজার হবে, ডিলিরিয়াম হবে, কোমায় চলে যেতে পারে, ট্যাকিকার্ডিয়া হতে পারে, ট্যাকিপ্যানিয়া হতে পারে, হট ড্রাই স্কিন হতে পারে। এখন দেখেন দ্য পেশেন্ট হু হ্যাজ, এখানে ট্রিটমেন্টটা কি হবে এখানে সুন্দর করে দেওয়া আছে। এখানে হচ্ছে নার্সিং ম্যানেজমেন্টগুলো সুন্দর করে দেওয়া আছে, একদম কমপ্লিট করে যান এইগুলা। হিট স্ট্রোক করে ফেলেন, 301 পেজ মার্ক করে নেন, 301 পেজ। ভাবনা দিয়েছেন হচ্ছে বি। হ্যাঁ, পেশেন্টকে তাহলে দেখেন আপনি অলরেডি কিন্তু কিছু কিছু অপশন আপনি বাদ দিতে পারতেছেন এখানে, এইভাবে বাদ দিয়ে আপনি অ্যান্সারগুলো করেন। বিষয় হচ্ছে কি, আপনি খাইতে দিবেন না, আপনি হচ্ছে পেশেন্টকে কাভার করবেন না ব্ল্যাঙ্কেট দিয়ে, আপনি সিটি স্ক্যান অ্যারেঞ্জ করতে যাবেন না। আগে কি করবেন, পেশেন্টকে এই ক্ষেত্রে হচ্ছে বিশেষ করে আপনার কুল স্পঞ্জ বাদ দিতে হবে, ঠিক আছে, স্পঞ্জ বাদ দিতে হবে, যাতে করে পেশেন্টকে ঠান্ডা বা নর্মাল টেম্পারেচার আনার হচ্ছে ট্রাই করতে হবে, একদম প্রথম ইনিশিয়াল ম্যানেজমেন্ট যেটা হবে। তাহলে কুল দ্য পেশেন্ট ইমিডিয়েটলি, পেশেন্টকে দ্রুত হচ্ছে ঠান্ডা অবস্থায় নিয়ে আসতে হবে এবং টেম্পারেচার মেনটেন করতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই 20টা প্রশ্ন 22টা প্রশ্ন আমি পেয়েছিলাম হচ্ছে হচ্ছে বিসেট থেকে, বাকিগুলো পাবো ইনশাল্লাহ। তো বিষয়টা হচ্ছে যে এগুলা এগুলো আপনারা হচ্ছে পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রত্যেকেই। এখন তো আর দিতে পারতেছি না, আপনাদের পরীক্ষার প্রশ্ন আপনারা হচ্ছে একটু ছবি টবি উঠাই নেওয়ার ট্রাই করেন, মানে চুপি সারে আর কি নিয়ে ফেলেন, দিয়েন, আমি ইনশাল্লাহ সলভ করে দিব। এবং জানেন যে এই প্রশ্নগুলোর সলভিং শুধুমাত্র আমাদের ক্লাস থেকে, আমাদের এখান থেকেই। পরে এটা দেখে অনেকেই আবার দেখলাম যে একজন দিছে, তবে তারপরেও ভাই আমি প্রশ্ন হুবহু রেফারেন্স দিয়েছি যে এই জায়গা থেকে প্রশ্ন 20 এই প্রশ্ন আসছে উমুক পরীক্ষাতে, তারপরেও তারা গুগল করে অ্যান্সার ভুল দেয়। এইটা সব থেকে দুঃখের বিষয়। আমি তো মানে যে প্রশ্ন, ওই প্রশ্নটা আমার বইয়ে নাই, তারপরে আমি দেখাই দিলাম যে এই প্রশ্নটা হুবহু কোন বই থেকে আসছে এবং এটা রেফারেন্স দিয়ে দিলাম, এই প্রশ্ন এইভাবে উঠে আসছে, তারপরে গুগল করে ভুল অ্যান্সার দিলে কিছু করার থাকে না। তো মনে হয় এই জায়গাগুলো আমাদের প্রত্যেকের একটু করা উচিত। আচ্ছা, আমি এখন হচ্ছে মানে একদম যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, আমি এইভাবে বললে হয়তো দেখেন একদিন সময় আছে আমার টপিক, আমি সিলেক্টেড টপিকগুলো যে আপনি পড়বেন এটা না, ওভারঅল আপনি আপনার মতো প্রিপারেশন নেন। এখন দেখা যাচ্ছে আমি টপিক সিলেক্ট করে দিলাম আর আপনি পড়ে গেলেন আর কিছুই আইলো না, পরে তো বেরোয় আমারই গালি দেওয়া শুরু করবে। মোটেও না, আমি বলছি আমি যে কয়টা টপিক আমার কাছে মনে হয়েছে 2টা প্রশ্ন অ্যানালাইসিস করে এই টপিকগুলো একটু পড়ে যাওয়া উচিত, যেহেতু একদিন সময় আছে আপনি এই টপিকগুলো একটু রিভিশন দিতে পারেন, এটা হচ্ছে আমার সাজেশন থাকবে। আর এইটার আপনি আপনি যেভাবে প্রিপারেশন নিচ্ছেন আপনি আপনার মতো করে নিতে পারেন। তবে প্রশ্ন যে আপনি 80% প্লাস আপনি প্রশ্ন যে ইনশাল্লাহ কমন পাবেন, আপনি আমাকে ছবি এনে দিয়ে প্রশ্নের, আমি ইনশাল্লাহ আপনাকে এটা হুবহু কমন দেখাই দিব ইনশাল্লাহ বই থেকে, বিকজ অফ টপিকের বাইরে কোনো সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন আসার পসিবিলিটি খুবই কম, ঠিক আছে। তো এই জায়গায় আমি ইনশাল্লাহ দেখাই দিব। বই নিতে একটু লেট হয়েছে ভাইয়া, পুরোটা এখন শেষ করতে পারি। এইটা তো পুরাটাই পড়ে শেষ করা খুবই কষ্টকর হয়ে যাবে। মিনিমাম আমাদের 6 মাসের যে কোর্স আছে লাইসেন্সে, সেখানে আমরা 3টা শেষ করতে যেই কষ্ট হয়ে যায়। এই জন্য আমি বলি না যে একটা লাইসেন্স পেয়ে যে কেমনে 2-1 মাসের সাজেশন ক্লাসে এই ক্লাসে এই ব্যাচ ওই ব্যাচ দিয়ে কেমনে শেষ করায়, যদি ডিটেল একটা স্টুডেন্ট নাই পড়তে পারে, নাই পাই, আই ডোন্ট নো, আসলে এগুলো নিয়ে আমি কিছু বলতে চাই না। এনিওয়েজ, তো আমরা জায়গাতে আসি। বই হচ্ছে 3টা, ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 3, 3টা পার্টে বিভক্ত। বইয়ের নাম হচ্ছে ক্র্যাক দ্য লাইসেন্স। এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র টপিক ওরিয়েন্টেড বই অ্যাকর্ডিং টু আইসিএম, ঠিক আছে, এইভাবেই সাজানো। এবং এখানে আপনারা প্রত্যেকটা টপিক সম্পর্কে বিস্তারিত A to Z, অর্থাৎ আপনার বেসিক টু অ্যাডভান্স কোশ্চেনগুলো সবই পেয়ে যাবেন। এবং এইটা বই 3টা আমি আশা করি একদম ফার্স্ট ইয়ার থেকে আপনার কাছে থাকা উচিত। ইভেন যারা মনে করেন আলাদা করে আবার পোস্ট বেসিকের, নো নিডস, এখানে পোস্ট বেসিকের কোশ্চেন দেওয়া আছে, এখানে লাইসেন্সের কোশ্চেন দেওয়া আছে, এরপরে হচ্ছে এখানে সব ধরনের এই যে নার্স রিক্রুটমেন্ট টেকনিক্যাল কোশ্চেনগুলো সবের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো আপনারা যে কাজটা করেন, আপনারা হচ্ছে 3টা বই সংগ্রহ করে রাখেন। এটা আপনার শুধু এই যে 2 দিনের পরীক্ষার আগে, তো একদিন আগে কিনে আপনার কতটা বেনিফিশিয়ারি হবেন আই ডোন্ট নো, তবে যতটুকু পড়তে পারবেন ততটুকুই আপনার লাভ। তবে এরপরে তো আপনার পরীক্ষা আছে, এর পরের যে পরীক্ষাগুলোতে আপনি অ্যাটেন্ড করবেন, এটা এখন থেকে আপনার কাছে সংগ্রহ করে রাখেন। তবে আপনারা প্রত্যেকে জানেন বই অলরেডি ওভার, মানে শেষ, অল্প, মানে আপনাদের হয়তো দিতে পারে এখানে 1 2 3 4 5 6 7 8টার মতো বই আছে, আপনারা জানেন, যারা যারা নিছেন আমি ভিডিও কলেও দেখাইছিলাম এই কয়টা বই আছে, এর মধ্যে থেকে নিয়ে নেয়। লাস্ট কার্টুনের বই দেখাইছিলাম, শেষ। তো আর হচ্ছে কিছু বই রাখা আছে আলাদা করে, ওইটা হচ্ছে লাইসেন্স পরীক্ষার্থীদের জন্য, কারণ আমি এটা প্রথম দিন থেকে বলতেছি যে আমাদের শেষের দিকে অনেক স্টুডেন্ট আসে লাইসেন্স পরীক্ষার্থী, তাদের এগুলো খুবই প্রয়োজন, কারণ তাদের তো পাস করতে হবে, এটা হচ্ছে সব থেকে মেইন ফোকাস। তো এই জন্য হচ্ছে আমি ওই বইগুলো আলাদা করে রাখছি তাদের জন্য, ওটা সম্পূর্ণ সিকিউর। আচ্ছা, এখন হচ্ছে এইখান থেকে আপনি কোন কোন টপিক পড়বেন আমি একটু বলি। যাদের কাছে বই আছে 1 থেকে শুরু করেন, যাদের কাছে বই আছে টপিকগুলো 1 থেকে ধরে টপিকগুলো এইগুলো আজকে কালকে দুপুর পর্যন্ত খুব ভালোভাবে একটা রিভিশন দেন। অনেকে কালকে আবার ঢাকাতে মুভ করবেন,
তো আপনি অন্তত যতটুকু পারেন পড়েন, এটা থাকবে আমার হাইলি রিকমেন্ডেড আপনার জন্য। দেখেন প্রথমে যে জায়গাটা পড়বেন সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু নার্সিং পড়ার প্রয়োজন নেই, নার্সিং এজ এ প্রফেশন, নার্সিং থিওরিজ নার্সিং থিওরি পড়ার প্রয়োজন নেই। মডেল অফ নার্সিংগুলো দেখতে পারেন, লিগাল অ্যান্ড এথিক্যাল অ্যাসপেক্ট অফ নার্সিং এটা একটু দেখবেন। নার্সিং প্রসেস মার্ক করেন, নার্সিং প্রসেস পড়বেন অবশ্যই। প্রিপারেশন পেশেন্ট ইউনিট এবং হচ্ছে নার্সিং প্রসেস, প্রিপারেশন পেশেন্ট ইউনিট এবং মেডিকেল সার্জিক্যাল অ্যাসেপসিস, মানে 3টা থেকে আপনি মিনিমাম 2টা প্রশ্ন পাবেন ইনশাল্লাহ, কোনো মিস নাই। দেখেন আপনি নার্সিং প্রসেস, প্রিপারেশন অফ পেশেন্ট ইউনিট আর মেডিকেল সার্জিক্যাল অ্যাসেপসিস 2টা প্রশ্ন অ্যানালাইসিস করে আমার কাছে যতটুকু মনে হয়েছে যে প্রশ্নগুলো এই জায়গা থেকে বেশি বেশি আসছে, 2টা প্রশ্নতেই কমন, তার মানে থার্ড সি হচ্ছে ডি এফ এগুলোতেও কিন্তু অলমোস্ট কমন থাকতে পারে, যেহেতু প্রশ্নগুলো দেখে বোঝা যাচ্ছে। সো এর উপরে বেস করে এরপর হচ্ছে বডি টেম্পারেচার দেখতে পারেন, ভাইটাল সাইনগুলো। বডি টেম্পারেচার হচ্ছে পালস, তারপরে রেসপিরেশন, ব্লাড প্রেশার, এগুলো আমাদের জানা উচিত। ভাইটাল সাইন তো এটা জানতেই হবে, তাই না? অ্যাজ এ নার্স আপনাকে তো ভাইটাল সাইনগুলো জানতেই হবে। সো এগুলো একটু দেখে রাখবেন এখান থেকে। এরপরে দেখেন পার্সোনাল হাইজিন থেকে আসছে, বেডশোর ডেকুবিটাস আলসার থেকেও কিন্তু প্রশ্ন আসছে। মানে আপনার শুরু করে নার্সিং প্রসেস থেকে শুরু করে একবার হচ্ছে ক্লায়েন্ট পজিশন পর্যন্ত এর মধ্যে থেকে প্রশ্ন আসছেই। আপনি এগুলো একটু ভালোভাবে পড়েন। ফান্ডামেন্টালস থেকে সব থেকে বেশি প্রশ্ন, আর হচ্ছে আপনার অ্যানাটমি এন্ড ফিজিওলজি ইনক্লুডিং মেডিকেল সার্জিক্যাল থেকেই বেশি প্রশ্ন, ঠিক আছে, একই সাথে বেস্ট করে। তাহলে এইগুলো আপনি এখান থেকে পড়বেন। এরপর হচ্ছে ইউরিনারি ক্যাথেটারাইজেশন ইরিগেশন, ইউরিনারি ক্যাথেটারাইজেশন টপিকটা ভালোভাবে পড়বেন। এরপর হচ্ছে হট কোল্ড লাগবে না, অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন, মেডিসিন অ্যাডমিনিস্ট্রেশনটা খুব ভালোভাবে পড়বেন। আচ্ছা, এরপরে হচ্ছে ফ্লুইড ব্যালেন্স ইমব্যালেন্স, এটা খুব ভালোভাবে পড়বেন। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ভালোভাবে পড়বেন। ব্লাড ট্রান্সফিউশন, অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন, পিরি অপারেটিভ, ইন্ট্রাঅপারেটিভ, পোস্ট অপারেটিভ, ওন কেয়ার, আর একটা হচ্ছে প্লাস্টার কেস্ট, আর হচ্ছে ট্র্যাকশন, প্লাস্টার কেস্ট লাগবে না, ট্র্যাকশন পড়বেন, ঠিক আছে। আর পালমোনারি হচ্ছে রেসাসিটেশন, এগুলো কমপ্লিট করবেন। বাকিগুলো নাই, থাকলে তো অবশ্যই দিতাম। কি বলছে দেখেন, হচ্ছে আমি আবারও বলতেছি, তাহলে এখান থেকে যেটা পড়বেন সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন মেডিসিন, ইনফিউশন থেরাপি, এখানে হচ্ছে ফ্লুইড ব্যালেন্স ইমব্যালেন্স, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ব্লাড ট্রান্সফিউশন, অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন, প্রি অপারেটিভ, ইন্টার অপারেটিভ, পোস্ট অপারেটিভ। এরপরে যেটা পড়বেন সেটা হচ্ছে ট্র্যাকশন, আর ওটা হচ্ছে আপনার কার্ডিও পালমোনারি রেসিসিটেশন। আর ইন্ড অফ লাইফ কেয়ার, ইমার্জেন্সি লাইফ কেয়ারের ক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন শেষের দিকে আছে, 64 পেজে 100, এটা দেখে নিন। এরপর হচ্ছে আপনি যদি হচ্ছে ইসের মধ্যে চলে আসেন, আপনি যদি হচ্ছে এই যে আপনার এই টপিকটার মধ্যে চলে আসেন, মেডিকেল সার্জিক্যালে যদি আসেন, হ্যাঁ, একই সাথে দেখেন এখানে হচ্ছে এই যে কিছু কিছু হেমোলজিক্যাল ডিসঅর্ডার গুলো আছে না, হেমাটোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া, যেখান থেকে প্রশ্ন আসছে। এরপরে হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া ইজ মোস্ট ইম্পর্টেন্ট এটার মধ্যে থেকে। এরপর হচ্ছে কার্ডিওভাস্কুলারের মধ্যে আমি বলছি ডিসঅর্ডার গুলো একটু লক্ষ্য করেন, তবে ইসিজিটা একটু ভালোভাবে দেখে রেখেন। এই যে ইসিজি যে টপিকটা আছে, লিডগুলো কোথায় বসায়, ইসিজিতে কয়টা লিড থাকে, লিড কয়টা থেকে একটু কমেন্ট করে জানান যে ইসিজি লিড কয়টা থাকে। আমি ইসিজি নিয়ে সুন্দর করে আপনাদেরকে দেখাই দিব যে হচ্ছে আপনাদের ইসিজির ক্ষেত্রে এখানে হচ্ছে কিভাবে আপনার এখানে নির্ণয় করা হয়, আসলে এখানে ভালভগুলো কয়টা লিড, কোন 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 অ্যাঙ্গেল থেকে কয়টা লিড কিভাবে দেখা হয়, কিভাবে হচ্ছে কোন কোন লিডগুলো দেখা হয়, ঠিক আছে। এখানে হচ্ছে এইভাবে আমি আলাদা করে সুন্দর করে এটার একটা একদিন ইনশাল্লাহ এটার কমপ্লিট ভিডিও দিব, যে ক্যান হচ্ছে আপনার 6-7-10, এখানে ক্যান টোটাল 12টা লিড হয়, 12টা পজিশন থেকে কিভাবে হচ্ছে মূলত দেখা হয়, আমি ওভারঅল একটা কমপ্লিট ধারণা আপনাদের দিয়ে দিব। এটা আমাদের এই সেক্টরটা তো অন্তত এরকম ভিডিও নাই। আমি ক্লিয়ার, শর্ট এবং খুব মানে আপনার জন্য ইজিলি হচ্ছে এটা আপনারা অ্যাবজর্ব করতে পারেন, এরকম ভাবে আমি একটা ভিডিও তৈরি করে দেবো ইনশাল্লাহ। এটা আমার মাথায় আছে, একটু সময় পাইলে দিয়ে দিব। তাহলে এখানে হচ্ছে ইসিজি দেখবেন, হাইপারটেনশন দেখবেন, মায়োকার্ডিয়াল ইনফেকশন দেখবেন, কনজেস্টিভ হার্ট ফেলিউর দেখবেন, শক দেখবেন, মানে অনেক হাবিজাবি পড়তে হবে না, স্পেসিফিক টপিকগুলো দেখেন। এরপর হচ্ছে আপনি কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন পড়বেন আপাতত এই। এরপর হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে আপনি যেটা পড়তে পারেন সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, গ্ল্যান্ডের মধ্যে থেকে হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে পিটুইটারি গ্ল্যান্ডটা খুব ভালোভাবে পড়তে পারেন। আর একটা হচ্ছে প্যানক্রিয়াটিক আইসলেট, ঠিক আছে। দেখেন দুইটা, সেকেন্ড অ্যান্ড লাস্ট, এই দুইটা একটু দেখবেন। আর এরপর হচ্ছে রেসপিরেটরি থেকে যেটা পড়বেন সেটা হচ্ছে সিওপিডি, এটা একটু দেখে রাখবেন। এখান থেকে আর ওইরকম নাই। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল থেকে পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার এবং হচ্ছে পেপটিক আলসার, এটা খুব ভালোভাবে টপিকগুলো দেখেন, পড়েন এখন। ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, ইউটিআই, ইউরিনারি সিস্টেম থেকে ডিসঅর্ডারের মধ্যে ইউটিআইটা দেখে রাখবেন। এরপরে হচ্ছে ডায়ালাইসিসের পার্টটা পড়ে ফেলেন, রেনাল ফেইলুর এবং ডায়ালাইসিস দুইটাই পড়েন। এখান থেকে হচ্ছে হিটোস্ট্রোক থেকে প্রশ্ন আসছে অলরেডি, দেখে রাখতে পারেন, একদম হার্ডলি রিকমেন্ড করবো না, তবে দেখে রাখতে পারেন। এরপরে হচ্ছে ক্যাটারাক্ট, আয়ের মধ্যে শুধু ক্যাটারাক্ট একটু পড়তে পারেন, এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে। আর অটিটিস মিডিয়া শিশুদের জন্য এটা না পড়লেও সমস্যা হবে না আই থিঙ্ক।
এরপর হচ্ছে স্পাইনাল কর্ড ইনজুরি, নিউরোভাস্কুলার হচ্ছে নার্ভাস সিস্টেমের থেকে নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে দেখেন কি আছে, স্পাইনাল কর্ড ইনজুরি পড়েন, স্ট্রোক পড়েন, পার্কিনসন লাগবে না, ব্রেন টিউমার লাগবে না, ওইভাবে আসবে না। ফ্র্যাকচার পড়বেন, মাস্কুলোস্কেলেটাল থেকে ফ্র্যাকচার পড়বেন। এরপর হচ্ছে কেমোথেরাপি পড়বেন অঙ্কোলজির মধ্যে থেকে, ঠিক আছে, কেমোথেরাপি পড়বেন, ব্রেস্ট ক্যান্সারটা পড়বেন। ওকে, মাইক্রোবায়োলজি থেকে যেটা পড়বেন সেটা হচ্ছে স্টেরিলাইজেশন এন্ড ডিসইনফেকশন, এটা খুব ভালোভাবে পড়বেন। বিহেভিয়ারাল সায়েন্স থেকে আপাতত প্রশ্ন ওইভাবে আসে না, এটা হচ্ছে ভলিউম 1। ঢাকায় নিছেন? এই জায়গাগুলো ক্লিয়ার করে ফেলছেন? অনেকেই কমেন্ট করছেন লাস্ট কোশ্চেনগুলো নাই, বইটা নিতে একটু লেট হয়েছে ভাইয়া, পুরাটা এখনো শেষ করতে পারিনি। পারবেন না? বাকি কোশ্চেন দিছি, সলভ করেন ভাইয়া। ও বাকি কোশ্চেন দিছেন, থ্যাংক ইউ সো মাচ। তা আগে দেন নাই কেন? তাহলে আজকে ক্লাসে আমরা শেষ করতাম। এটা কোনো কাম করলে না? বাকি কোশ্চেনগুলো দিবেন, আমি একটু দেখে নিচ্ছি বাকি এগুলো ছিল কি না। ঠিক আছে, বাকি কোশ্চেন পেয়ে গেছি। ওয়েল, আমি এটা সেভ করে নিয়েছি, আমি সলভ করে দিব। ঠিক আছে, আমি সলভ করে হচ্ছে আপলোড করে দিব। ওকে, সলভ করে আপলোড করে দিব। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। জান্নাতুল নাইমা স্বর্ণা, আপনি আগে দিলেন না কেন? তাইলে তো আমি টোটাল 50টা প্রশ্ন একদম রেফারেন্স সহ প্রশ্নগুলো আপনাকে সলভ করে দিতাম। আগে দিতেন। দেন কোন জায়গায়? এখানে ওখানে, যেখানে খালি গুগলের বাইরে কোনো অ্যান্সার নাই সেই জায়গাতে আপনারা প্রশ্ন নেন আগে ওইখানে দেন। এইটা হচ্ছে কাজ। আখি আক্তার দিয়েছেন হচ্ছে ভাইয়া বই কিভাবে নিতে পারবো? বই নেওয়ার জন্য হচ্ছে আমাদের পেজে ইনবক্স করেন একটু। ওকে, আচ্ছা, ট্যুর মধ্যে থেকে আমি স্পেসিফিক কয়েকটা জায়গা দেখা দিচ্ছি। এখানে হচ্ছে সাইকোলজি, এখানে ফার্মাকোলজি থেকে প্রশ্ন ওইভাবে আসছে, কিন্তু ডিসঅর্ডারের যে হচ্ছে ম্যানেজমেন্টগুলো, ট্রিটমেন্টগুলো থেকে প্রশ্ন আসছে ওইভাবে, এছাড়া আসে নাই। নিউট্রিশন থেকে যেটা পড়তে পারেন সেটা হচ্ছে আপনার ভিটামিনগুলা, এ ডি ই কে, বি কমপ্লেক্স সি, হ্যাঁ, আর একটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, কোনটাকে বলা হয় ভিটামিন সি। এই কয়েকটা জায়গায় একটু দেখে রাখেন, শুধু ভিটামিনগুলা নিউট্রিশন থেকে। কমিউনিটি হেলথ নার্সিংগুলো থেকে কুল চেইন ইমিউনাইজেশন, 3 স্টার দেন, 3 স্টার দেন, 3 স্টার দেন, প্রশ্ন একটা দুইটা পাবেন, মাপ নাই। কুল চেইন ইমিউনাইজেশন, এই 63 পেজ, এখানে যে কয়টা আছে, কুল চেইন, ভ্যাকসিন, বিসিজি, পলিও, ডিপিটি, ডিটি, টিবি, মেজেল, এমএমআর, এরপর হচ্ছে হেপাটাইটিস, তারপরে হচ্ছে এখানে মিসেলেনিয়াস, এখানে কিছু দেওয়া আছে, এখানে এক্সট্রা অনেক কোশ্চেনগুলো দেওয়া আছে, এগুলো দেখে নেন। আর প্রশ্ন মার্কস হচ্ছে না, ফ্যামিলি প্ল্যানিং এখান থেকে অতিরিক্ত লাগবে না। এই যে হচ্ছে ম্যাটারনাল সাইন্স হেলথ, অ্যান্টিনেটাল কেয়ারগুলো একটু দেখে রাখেন, অ্যান্টিনেটাল কেয়ার থেকে প্রশ্ন আসতে পারে। জেরোনোটোলজি, ওই যে হচ্ছে বয়স্কদের যে ওয়ার্ডগুলো, এই লাস্টের টপিকটা একটু দেখে রাখতে পারেন, এটা একটা ইম্পর্টেন্ট টপিক জবের ক্ষেত্রে। কোনগুলো? অ্যান্টিনেটাল কেয়ার, জেরোনোটোলজি, এটা একটু ভালোভাবে দেখে রাখেন। লাগবে না, লাগবে না, লাগবে না। এরপর হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজের এখনো টাইফয়েড আর এইচআইভি সব থেকে কমন আসছে। তারপরে হচ্ছে আপনি এখানে কিন্তু রুবেলাগুলো দেখতে পারেন, মামস দেখতে পারেন, এরপর হচ্ছে টিউবারকুলোসিস দেখতে পারেন। এই সাইডে এসে কিন্তু এইচআইভি দেখবেন, ঠিক আছে, এইডস অথবা এইচআইভি, টাইফয়েড ফিভার দেখবেন, ডেঙ্গু দেখবেন। এখন ডেঙ্গুটা একটু মার্ক করে পড়েন, ডেঙ্গুটা পড়েন। পেডিয়াট্রিকের মধ্যে থেকে যে প্রশ্নগুলো আসছে মোস্ট কমনলি নিওনেটাল রেসাসিটেশন, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, আবগার স্কোর ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে লাগবে না, এত বেশি হচ্ছে এগুলো থেকে প্রশ্ন কম আসছে। এত বেশি তার মানে যে টোটাল সাবজেক্ট এখন আবার পড়তে হবে এরকম কোনো ইস্যু নাই। এরপরে হচ্ছে নিওনেটাল জন্ডিসটা দেখে রাখবেন, নিওনেটাল জন্ডিস যেটা আছে, জন্ডিসটা দেখে রাখবেন, নিওনেটাল জন্ডিস। এরপরে হচ্ছে এই যে ট্র্যাকোএসোফেগাল ফিস্টুলা যেটা আছে, হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডারের মধ্যে ইনফ্যান্টের, এটা দেখে রাখতে পারেন। আর একটা আছে হচ্ছে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, হেড ইনজুরি, হেড ইনজুরিটা দেখে রাখতে পারেন। হেড ইনজুরি, নিউরাল টিউব ডিফেক্ট, এই নিউরোলজিক্যালের মধ্যে এই দুইটা টপিক খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে হেড ইনজুরি। এই দুইটা টপিক একটু দেখে রাখেন, তাহলে মোটামুটি আপনার 2 শেষ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ভলিউম 3-র মধ্যে কোনগুলো পড়বেন দেখেন। 3-র মধ্যে বলে দিচ্ছি আমি। 3-র মধ্যে প্রথমে আছে হচ্ছে মিডওয়াইফারি, অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি সাবজেক্ট আপনাদের। এখানে যেটা পড়বেন প্রশ্ন আসছে হচ্ছে অ্যান্টিনেটাল অ্যাসেসমেন্ট, এগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন কম আসছে একদম উপরগুলা থেকে। হচ্ছে আপনার ফিমেল রিপ্রোডাক্টিভ বলেন বা হচ্ছে গাইনোকোলজি, এইগুলো থেকে প্রশ্ন কম আসছে। আসছে হচ্ছে অবস্টেটিক্যাল নার্সিং থেকে প্রশ্ন আসছে, অ্যান্টিনেটাল অ্যাসেসমেন্ট, অ্যান্টিনেটাল কেয়ার, এই দুইটা জায়গা ইম্পর্টেন্ট। আর হচ্ছে না, কমপ্লিকেশন অফ প্রেগনেন্সি থেকে যে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে
ডায়াবেটিক ইন প্রেগনেন্সি না, অতটা ইম্পর্টেন্ট না। এক্লামশিয়া প্রি এক্লামশিয়া পড়তে পারেন। এক্লামশিয়া প্রি এক্লামশিয়া এর সাইন সিমটমগুলো কি কি এইখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। কাদের বেশি দেখা যায়, মেল নিউট্রিশন মাদার যারা আছে তাদের ক্ষেত্রে দেখা যায় কিনা, তাদের ক্ষেত্রে মোস্ট কমনলি হয় ইন বাংলাদেশ পারপাস। তো এইগুলো একটু দেখে রেখেন। তো এক্লামশিয়া এক্লামশিয়া। এরপরে হচ্ছে স্টেজ অফ লেবার লাগবে না, এগুলো থেকে পরীক্ষাতে কম আসছে। এই যে হচ্ছে কমপ্লিকেটেড লেবারের মধ্যে থেকে প্রশ্ন আসছে, সেটা হচ্ছে প্যারেনাল টিয়ার। এরপরে হচ্ছে আপনার রাপচার অফ মেম্বারেন, রাপচার, হ্যাঁ এই যে হচ্ছে এই যে দেখেন রাপচার অফ ফেটাল মেম্বারেন এখান থেকে পড়বেন। এরপর হচ্ছে কর্ড প্রোল্যাপস পড়তে পারেন, এইখান থেকে কয়েকটা প্রশ্ন একটু দেখে রাখতে পারেন। রাপচার অফ ফেটাল মেম্বারেন, তারপর হচ্ছে আপনার প্যারেনাল টিয়ার, ইউটেরাইন প্রোল্যাপস করতে পারেন, হচ্ছে ডিস্ট্রিশিয়াল এখন কর্ড প্রোল্যাপস করতে পারেন, এটাও ইম্পর্টেন্ট। পোস্টপার্টাম হ্যামোরেজ একটা ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ এগুলো একটু দেখে রাখতে পারেন। এরপরে আর এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না। বাকিগুলা থেকে আমি মানে এই যে টপিকগুলো বললাম এই টপিকগুলো একটু হার্ডলি আপনি হচ্ছে একটু রিভিশন দিয়ে যান, ইনশাল্লাহ আপনি অনেকগুলো প্রশ্ন কমন পাবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেকগুলো প্রশ্ন কমন পাবেন। তাহলে এই ছিল হচ্ছে আপনাদের কমপ্লিট একটা মোটামুটি একটা ক্লাস, এবং হচ্ছে আমি আশা করছি যে আপনারা এই জায়গাগুলো একদম ক্লিয়ার হয়ে গেছেন, যে হচ্ছে আপনি কিভাবে পড়বেন, কিভাবে আগাবেন, ওভারঅল এই জায়গাগুলো কিন্তু আপনি ইনশাল্লাহ খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবেন আই হোপ। তো যারা হচ্ছে আপনারা এটা কমপ্লিট করে ফেলছেন অলরেডি, যারা পড়ে ফেলছেন, তারা হচ্ছে আপনারা এগুলো সুন্দর করে পড়ে ফেলেন, ঠিক আছে। আশা করছি যে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে। তবে একটা কথা সর্বশেষে আমি বলি, সেটা হচ্ছে ভাই পরীক্ষা দিয়ে মাথা ঠান্ডা করে প্রশ্নগুলা বুঝে অপশনগুলা সিলেক্ট অপশন, আর একটা হচ্ছে আনসিলেক্ট অপশন, ঠিক আছে। আপনি সিলেক্ট বাদ দিবেন, যেগুলো হচ্ছে অ্যাভয়েড করবেন, যেগুলো বাদ দেওয়া যায় দেখে নেবেন অপশনগুলোর মধ্যে কোনটা কোনটা বাদ দেওয়া যায়, এইভাবে দেখে সিলেক্টেড অপশনগুলো থেকে আপনি অ্যান্সার করবেন। প্রশ্নগুলো বুঝে অ্যান্সার করবেন, মাথা ঠান্ডা রেখে অ্যান্সার করবেন, ধীরে ধীরে না একটু মানে ব্যস্ততার এখানে রাখবেন, কারণ হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনি 37 সেকেন্ড সময় পাবেন, ঠিক আছে। আপনি মাত্র 37 সেকেন্ড সময় পাবেন প্রত্যেকটা প্রশ্নের জন্য। এই জন্য প্রশ্নগুলা বুঝে অ্যান্সার করেন, তবে একটু দ্রুত ট্রাই করবেন, ঠিক আছে। আর প্রশ্ন কোনটার অ্যান্সার করতেছেন দুইটার উপরে হাত দিয়ে ওই মার্ক পূরণ করবেন, যাতে করে ভুলটা না হয়, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, সবাই ভালোভাবে পরীক্ষা দিন, সবার জন্য অনেক অনেক দোয়াও থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।